শোনেন, যদি বাংলাদেশকে দখল করে নেওয়ার হ্যাডাম থাকতোই, তাহলে হায়দ্রাবাদ যেদিন দখল করছিল ওই দিনই দখল করে ফেলতো। র এসে আপনার বগলের নিচে ঢুকে যেতেছে, পায়ের ফাঁক দিয়ে চলে যেতেছে, আপনি টেরই পাইতেছেন না। ওটা খারাপ। মিটিং করে রয়ের মাধ্যমে নিশ্চিত করছে যাতে পলিটিক্যাল পার্টির সেন্ট্রাল কমিটিগুলো যেগুলো আছে, কেন্দ্র যেগুলো আছে, এই কেন্দ্রে যেন রিটায়ার্ড মিলিটারি অফিসার না থাকতে পারে। বিডিআর ম্যাসাকার যেটা হলো, ওই সময় দেখছি যে সামরিক বাহিনীকে আপনার দমায় রাখা হলো ইন্ডিয়ার এই জুজু দেখায় যে ওইখানে বিমান রেডি আছে, তোমরা যদি কিছু করো তাহলে কিন্তু ওরা চলে আসবে। থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ অলরেডি গোয়িং অন। এখনকার দিনে যুদ্ধ হয় হচ্ছে সাইবার, এখনকার দিনে যুদ্ধ হয় ট্রেড, এখনকার দিনে যুদ্ধ হয় হচ্ছে বেসিক রিসোর্স নিয়ে, পানি নিয়ে। ঠিক আছে, দিস ইজ নিউ স্টাইল অফ ওয়ার। কালকে যদি ইন্ডিয়ান এয়ারক্রাফট অথবা মিয়ানমারের এয়ারক্রাফট আমাদের আকাশে আসে, তাহলে সাইরেন বাজতে হবে না? আপনি আপনার এই কত বছর বয়সে কখনো সাইরেন শুনছেন না? আছে বাংকার আমাদের? আপনাকে কি এইটুক শেখানো হয়েছে স্কুল কলেজে যে যদি কখনো ফার্স্ট এইড লাগে তাহলে কিভাবে ফার্স্ট এইড দেওয়া লাগবে? কখনো কি এইটুক শেখানো হয়েছে যদি রেশনিং পদ্ধতিতে চলতে হয় তাহলে কিভাবে রেশন কালেক্ট করতে হবে? যে আমাদের এয়ার ডিফেন্স নিয়ার জিরো, প্রায় শূন্য। মিসাইল টেকনোলজি জন্মই হয়েছে কিন্তু ভারতবর্ষ থেকে। টিপু সুলতান ছিলেন হচ্ছে মিসাইল পদ্ধতির জনক। এক্স্যাক্টলি ভাই, এইটাই মানে আমরা ইউক্রেনে দেখলাম, মানে ওদের তো ভিডিওগুলো দেখি যে ওরা এখন একদম কুটির শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই ড্রোন শিল্পটাকে। পুরুষ শিশু নির্বিশেষে সবাই যুদ্ধ শিখছে। আমাদের যে চার খলিফা ছিল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, প্রত্যেকে ছিলেন যোদ্ধা। সোশ্যাল ফ্যাব্রিক চেঞ্জ হয়ে গেছে। চোরের বাচ্চা বুক ফুলে হাঁটে এই সোসাইটিতে, আর ভদ্রলোকের বাচ্চা মাথা নিচু করে হাঁটে। খাবারে ভেজাল দেওয়া কাউকে যদি পাওয়া যায়, প্রমাণ পাওয়া মাত্র তার ডান কানটা কেটে দেওয়া উচিত। আপনি তো গরু খাওয়াচ্ছেন, ভেজাল গরু দিয়েন না। নো ডলার সাইন উইদাউট ডগ ট্যাক্স। সেটা হচ্ছে দুইটা দেশের, এমন আপনি দুইটা দেশের ভিতরে যুদ্ধ খুঁজে পাবেন না যেই দুই দেশে ম্যাকডোনাল্ডস ব্যবসা করে। আমেরিকা পৃথিবীর ১ নাম্বার সেনাবাহিনী তৈরি করে নিয়ে বসছে। এখন তারা যেটা করে, তাদের এই আর্মিটাকে ইউজ করে তারা ওই বিজনেস এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে। আমরা রিসেন্ট ধরেন ওই চাঁপাইনবাবগঞ্জে দেখলাম যে একজন কৃষক কাস্তে নিয়ে এসে বিজিবির সাথে। সো আল্লাহ আমাদেরকে যদি ওই লিডারশিপটা নসিব করে, খুব বেশি না 2টা টেনিয়র, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। বাট এখানেও আবার একটা প্যাচ আছে, সেটা হচ্ছে আল্লাহ আবার এরকমও বলছে যে যেই জাতি যেরকম তার জন্য সেরকম শাসকই বারবার আসবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজব্রো পডকাস্ট থেকে আমি আপনাদের হোস্ট সাগর হাসনাত স্বাগত জানাচ্ছি। আজকে খুবই এক্সাইটিং একটা এপিসোড হতে যাচ্ছে। আমাদের সাথে উপস্থিত আছেন বর্তমান সময়ের খুবই পপুলার একজন লেখক, অনেকগুলো পরিচয় তার, লেখক, রাজনীতিবিদ, তারপর হচ্ছে সামরিক বিশেষজ্ঞ। তিনি আর কেউ নন, মেজর রিটায়ার্ড ডেলেজ খান। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তার একটা বড় পরিচয় আসলে আমি এখনো বলিনি, ইচ্ছা করেই বলিনি, কারণ এই পরিচয়টা অনেকেই জানেন না। আর যেহেতু আমরা বিজনেস সেন্ট্রিক পডকাস্ট, আমাদের এখানে ইউজুয়ালি আসলে ব্যবসায়ী লোকজনকে আনার চেষ্টা করি। সো ডেলেজ খানের আরেকটা বড় পরিচয় হচ্ছে উনি নিজেও কিন্তু একজন ব্যবসায়ী। ওনার একটা সিকিউরিটি কোম্পানি রয়েছে, ছোট হান্টার সিকিউরিটি। হ্যাঁ। সো আমরা হচ্ছি বিজনেস সেন্ট্রিক পডকাস্ট হলেও ওনার মতো একজন গেস্ট এনেছি, একজন রাজনীতিবিদ, একই সাথে সামরিক বিশেষজ্ঞ। কারণ একজন আসলে ব্যবসায়ীর এই দুইটা জিনিস সম্বন্ধে খুবই ডেপথ নলেজ থাকা উচিত। এবং সব বিজনেস স্কুলগুলোতে কিন্তু আপনার এই বিজনেসের সাবজেক্টের পাশাপাশি এই বিজনেস আপনার সোসাইটি রিলেটেড বা পলিটিক্স রিলেটেড কিন্তু সাবজেক্টগুলো পড়ানো হয়। সো এটা যে কত এসেনশিয়াল একটা সাবজেক্ট একজন ব্যবসায়ীর জন্য, সেটা এটা থেকেও একটু আন্দাজ করা যায়। সো শুরুতেই আসলে আমরা যদি একটু এই টপিক রিলেটেড কোশ্চেনে যাই, আমাদের কাছে অনেক কোশ্চেন আছে, ইভেন আমাদের দর্শকরাও আপনাকে অনেক কোশ্চেন করেছেন। র্যাপিড ফায়ার রাউন্ড আছে। র্যাপিড ফায়ার, যেহেতু আপনার একটা টাইম কনস্ট্রেন্ট আছে, হয়তো আমরা ওইটাই হয়তো শেষমেশ আশ্রয় নিতে হবে। সো শুরুতেই যদি আপনার টপিকের কোশ্চেনটায় যাই যে ভাই, একজন বিজনেসম্যানের আসলে কেন সামরিক নীতি বা রাজনীতি সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা উচিত? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার কমিউনিকেশন স্কিল ওরকম ক্ল্যারিটি দিক যাতে আপনার দর্শক যারা আছে তাদের সাথে যেন আমার কানেকশনটা হয় এবং আমি যা বলতে চাই তা যেন তাদেরকে সহজে বুঝাতে পারি। তো
আপনার প্রশ্নটা খুবই চমৎকার এবং এই প্রশ্নের উত্তরের শুরুতে আমি বলব যে একটা প্রবাদ ছিল, "আদার ব্যাপারী জাহাজের খবর হুম, নিয়ে লাভ কি?" হুম, তো একটা টাইম ছিল যে টাইমে আদা লোকালি উৎপন্ন হতো এবং যেহেতু পচনশীল মানে সবজি, সো মসলা বলতে পারেন আপনি। সো এটা যেহেতু ট্রান্সপোর্টেশন ডিফিকাল্ট ছিল, সো আদার যে ব্যবসায়ীরা ছিল তারা লোকালাইজড ছিল লোকালি কনজিউম মোটামুটি। করা হতো রাইট। জিনিসটা। আর জাহাজের ব্যবসা যারা করতো হুম, তাদের মানে ইনভেস্টমেন্ট সাইজ বড় ছিল, রিস্ক বড় ছিল। সো তারা কনসার্ন থাকতো যে জাহাজ কবে আসবে না আসবে এটা হুম, নিয়ে হুম, কনসার্ন থাকতো। তো ওই প্রেক্ষাপট থেকেই কিন্তু আদার ব্যাপারী জাহাজের রাইট। খবর এই প্রসঙ্গটা এসছে। হুম, হুম, এখনকার দিনে আদার ব্যাপারীকেও জাহাজের খবর রাখতে হয়। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে মানে একজন বিজনেসম্যানকে পলিটিক্স এবং মিলিটারি ডেভেলপমেন্ট যেটা আছে, জি, ডিফেন্স এই ব্যাপারে অ্যাওয়্যার থাকার দরকারটা কি? রাইট। তো ১ম এই যদি আমরা বোঝার চেষ্টা করি বিজনেসম্যানের কনসার্ন গুলা কি? হুম, ফার্স্ট এ ধরেন মার্কেট, তারপরে হচ্ছে আ নেক্সট সাপ্লাই চেইন, লেবার, হিউম্যান রিসোর্স। হিউম্যান হুম, হুম, রিসোর্স, ইনভেস্টরস, রাইট, এরকম তো কিছু জিনিস থাকে যার উপর বেস করে একজন বিজনেসম্যান তার প্রফিট ডিজাইনটা করে। রাইট। যদি আইডিয়াল সিচুয়েশন এ এগুলো সবকিছু সুলভ থাকে এবং সবকিছু স্টেডি থাকে তাহলে হুম, তো লাভেই লাভ। হুম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার দেখবেন সাপ্লাই চেইন ঠিক থাকলে পরে হয়তো লেবার সংকট হচ্ছে। লেবার সংকট হয়তো ঠিক আছে, বাট এগেইন আপনার ইনভেস্টর ভালো পাচ্ছেন না। হুম, হুম, দিস আর দ্য বিজনেস চ্যালেঞ্জেস উই হ্যাভ। এখন এই জায়গাটাতে কেন আপনার মিলিটারি আন্ডারস্ট্যান্ডিং এবং আ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা দরকার? হুম, কারণ পলিটিক্স কি করে? একটা পলিটিক্যাল সিনারিও যেটা করে সেটা হচ্ছে যে একটা দেশের ট্যাক্সেশন কি হবে? আমদানি রপ্তানির আইন কি হবে? হুম, তারপরে ধরেন লাইসেন্সিংটা কেমন হবে? কি ব্যবসা করতে পারবেন, কি পারবেন না? এই জিনিসগুলো তো পলিটিশিয়ানরাই সেট করে দেয়। বিকজ পলিটিশিয়ানরা ইভেনচুয়ালি দ্য ল মেকারস। রাইট, আচ্ছা। আর ডিফেন্স কি দেয়? ডিফেন্স দেয় হচ্ছে সিকিউরিটি। রাইট। আপনি ঠিকভাবে ব্যবসা অপারেট করতে পারছেন কিনা? রাইট। সো এই মানে আপনার যে ইয়েটা আছে, কান্ট্রিটা আছে, এই কান্ট্রির মিলিটারি সিচুয়েশন অথবা মিলিটারি স্ট্যাবিলিটি, ডিফেন্স স্ট্যাবিলিটি যেটা বলি আমরা, সেই সক্ষমতার কারণে আপনার দেশটাতে বারবার কেউ আক্রমণ করার চেষ্টা করে না। হুম, যখন আপনার দেশটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে স্টেবল হয়, তখন ইনভেস্টররা এনকারেজড বোধ করে যে এই রাইট, জায়গায় আমি ইনভেস্ট করব। কারণ হুম, এখানে দুমদাম সিরিয়া হয়ে যাবে না এটা। রাইট। অথবা মানে ধ্বংস মালি হয়ে যাবে না। ইয়া প্যালেস্টাইন অথবা হুম, হুম, মনে করেন ইউক্রেনের মতো সিচুয়েশন এখানে ক্রিয়েট হবে না। সো দ্যাট গিভস অ্যান অ্যাসুরেন্স যে ওকে মিলিটারিলি স্ট্যাবিলিটি আছে। এখন এই ২ টা কারণে যেটা হয় যে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি এবং আ ডিফেন্সের কারণে যে যুদ্ধ বিধ্বস্ততা অথবা এই ধরনের পরিস্থিতির কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনার সাপ্লাই চেইন যেটা আছে এটা ডিসরাপ্টেড হয়ে যেতে পারে। মার্কেট শ্রিঙ্ক হয়ে যায়। ইনভেস্টর ব্যাক করে। তো বিজনেসম্যানের তো এই জিনিসগুলোর উপর বেস করেই সে বিজনেসটা প্ল্যান করে। রাইট, তো যখন তার এই বেসিক নো হাউ গুলা থাকে না যে একটা দেশের পলিটিক্যাল চেঞ্জ কি হচ্ছে? একটা দেশের ওভারঅল যে তার মিলিটারি স্ট্র্যাটেজিতে কি চেঞ্জ আসতেছে? এইটা যদি সে ফলো না করতে পারে মাইনরলি তাহলে আসলে তার পক্ষে প্রপার বিজনেস প্ল্যানিংটা ডিফিকাল্ট হয়ে যায় বলে আমি মনে করি। রাইট। ১ আর এছাড়াও তো ব্যাপার আছে যেমন ধরেন যে দেশে যুদ্ধ চলে ওই দেশেও ব্যবসা আছে। হুম, রাইট? আজকে প্যালেস্টাইনে যে মানে এই অ্যাট্রসিটি চলছে, এখানে কত ধরনের ব্যবসা চলতেছে দেখেন। ইউএস বিক্রি করতেছে ইসরায়েলের কাছে অস্ত্র অস্ত্র। এবং গোলাবারুদ। হুম, হুম। ইউএন আবার বিক্রি করতেছে হচ্ছে ইয়া ত্রাণ ত্রাণ। সংস্থা যারা আছে হুম, তাদের হুম, কাছে রুটি, পাউরুটি আর মানে ব্যান্ডেজ। হুম। সো আমরা অনেকেই আম আমাদের দেশে একটা সাইকি আছে যে বিজনেসম্যানদেরকে আমরা হয়তো ঐরকম রিগার্ড দেই না। নেগেটিভলি দেখি আরকি। অনেক সময় নেগেটিভলি নেগেটিভলি দেখি। থাকে। কারণ আমাদের দেশের একটা ওভারঅল কালচার হচ্ছে সম্পদ সবসময় নেগেটিভলি দেখা হয়। হুম। বাট আমরা ভুলে যাই যে আমাদের ৪ খলিফার একজন খলিফা হযরত ওসমান। উনি কিন্তু ওয়ান অফ দ্যা তখনকার রিচেস্ট সময়ে পারসন। ওয়ান অফ দ্যা রিচেস্ট পারসন ছিলেন। হুম। তখনকার ইয়েতে। রাইট। সুতরাং আমাদের ধর্মে কিন্তু সম্পদ উপার্জনে আপনাকে কেউ না করে নাই। আমাদের এক্সাক্টলি। ধর্মও না করে নাই। আপনি সম্পদ উপার্জন করবেন, যথাযথ জাকাত দিবেন। আপনার সম্পদ ক্লিন থাকতেছে। হুম, কিন্তু আমাদের মানে একটা লোকাল সাইকিতে হুম, মাঝে, মাঝে এটা দেখা যায় যে কেউ একটু রিচ হইলে পরে তার প্রতি একটা নেগেটিভ ইয়ে চলে আসে। নেগেটিভ ধারণা চলে আসে। হুম। অ্যাজ ইফ মানে আপনি ইমানদার এবং সৎ মানেই হচ্ছে আপনি দুর্বল, রুগ্ন,
এবং গরিব। গরিব। ঠিক আছে? সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমার কাছে মনে হয় যে এটা বিজনেসম্যানদের অবশ্যই বিজনেস অপরচুনিটির পয়েন্ট অফ ভিউ থেকে যেরকম মানে কনফ্লিক্ট এবং পলিটিক্সটাকে ফলো করা দরকার, একই সাথে তার বিজনেসের সিকিউরিটির জন্য এই জিনিসটা দরকার। কারণ প্রত্যেকটা বিজনেসম্যানের উপর তো অনেকগুলো লোকের রিজিক ডিপেন্ড করে। এক্স্যাক্টলি। সুতরাং সে যদি এই জায়গাটাতে একটু অ্যান্টেনা খাড়া না থাকে, তাহলে ও তো মানে হেড অন ক্ল্যাশ করবে রাইট। লসের দিকে। হ্যাঁ। সো দ্যাটস হোয়াট আই থিংক। সো এখানে ভাইয়া আপনি যেটা আপনি বললেন যে আদার ব্যাপারীর জাহাজের খবর, মানে আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি, আমি তো গরুর ব্যবসায়ী, আমার গরুর খামার আছে। সো দেখেন এই যে যখন রাশিয়া ইউক্রেন ওয়ারটা এখনো তো অনগোয়িং, রাইট। আমাদের এই গরুর খাবারে বিশাল একটা ইম্প্যাক্ট পড়লো। এই যে গম তো হুম। মোস্টলি ওই জায়গাগুলো থেকে ইম্পোর্ট হইতো, ইউক্রেন এবং রাশিয়া এই জোনটা থেকে। এবং তখন ইন্ডিয়ার ওরা একটা এখানে গেম প্লে করার চেষ্টা করলো এই গমের দাম নিয়ে, মানে Right. ওদের ওদের এখান থেকেও বেশ ভালো ইম্পোর্ট হয় আমাদের। সো এইটার আবার কাউন্টারে আমাদের লোকালি যে মেজ যেটা ভুট্টা, ভুট্টা। এইটার আবার প্রাইস বাড়া শুরু করলো, কারণ ওই যে গমের অল্টারনেটিভ হচ্ছে ভুট্টা আছে হুম। আমাদের গোখাদ্য বা এই পোলট্রি বা যে কোনো কৃষি পণ্যের ক্ষেত্রে এই পণ্যের চাহিদা বাড়া শুরু হলো। সো আমি যদি আসলে এই যুদ্ধের এই ব্যাপারগুলো যদি ট্র্যাক করতে না পারি, দেখেন কোথাকার কোন যুদ্ধ আর ইম্প্যাক্ট পড়লো প্রাইস আমার বেড়ে যাচ্ছে। ভুট্টার উপর। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং এখানে কিন্তু অপরচুনিটি তৈরি হলো আমাদের। আমি নিজেও কিন্তু ভুট্টা ২ বছর আগে বিজনেস করেছি এবং আমরা ভুট্টার সাইলেজ করি। সো এটা দেখেন কোথাকার যুদ্ধ, মানে আমার এইখানে আমি একজন গরুর ব্যবসায়ী হয়ে আমার খবর রাখা লাগছে। না, পাশাপাশি আসলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ধরেন বিজনেস মানে রিস্ক। হুম, তাই না? একটা রিস্ক আছে তো। জি, জি। যুদ্ধ মানে কি? রিস্ক মানে যুদ্ধের রিস্ক আরো বেশি। আরো বেশি। আপনার বিজনেসে লস হইলে পরে শুধু টাকায় লস হবে। এক্সাক্টলি। এটা তো যুদ্ধে লস হইলে পরে লাইফ লস। লাইফ লস। বাট যেই জায়গাটায় মিল আছে, সেটা হুম, হচ্ছে যে একজন বিজনেস প্ল্যানার এবং একজন সামরিক প্ল্যানারের ভিতরে মিল হচ্ছে তারা দুইজনই রিস্কের এগেইনস্টে রিস্ক মিটিগেশন প্ল্যান এক্সাক্টলি। করে। হুম, সো যদি একজন আরেকজনের কাছ থেকে শেখার চেষ্টা করে, তাহলে হুম, কিন্তু চমৎকার জিনিস আছে শেখার এখানে। রাইট। সেকেন্ড যে কোশ্চেনটা ভাই, এটা আসলে আমি আপনাকে করতে চাই নাই। এটা অলরেডি আমরা একবার কাভার করেছি। বাট বিইং এ আপনি আর্মি অফিসার আমাদের সাথে আছেন। সো আমরা একটা প্রবাদ আছে যে KFC ক্যান নট অপারেট আনটিল F-35 অ্যাবভ ইটস হেড। রাইট, রাইট। হ্যাঁ, সো বিজনেসের সাথে যে এই যে সামরিক শক্তির যে সম্পর্কটা, এটা আসলে এই আপনার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। আপনি যদি এই ব্যাপারে যদি একটু আমাদের এলাবোরেট করতে পারেন যে ভাইয়া, যে না, এটা খুব সুন্দর একটা সেইং, মডার্ন সেইং এটা। হ্যাঁ, যেখানে এটা আসলে ইউএস ক্যাপিটালিজম যেটা আছে, জি, তার বেসিসেই করা। আমি ফার্স্ট একটু কন্ট্রাডিক্ট করে নেই। হ্যাঁ, সেটা হচ্ছে জাপানের তো শক্তিশালী আর্মি নেই। রাইট। বাট দে হ্যাভ গুড ইকোনমি। হুম, সুইজারল্যান্ড গুড স্ট্রং ইকোনমি, ইকোনমি। স্ট্রং। সিঙ্গাপুর, সিঙ্গাপুরের তো মানে গ্রেট ইকোনমি হুম, ওদের হুম, আছে। বাট তাদের কিন্তু খুব ভালো যে মিলিটারি পাওয়ার, ওরা যে ওয়ার্ল্ড সুপার পাওয়ার তা না। রাইট। বাট হ্যাভিং সেইড দ্যাট, নাও কামিং ব্যাক টু দ্য সেইং, এটা কেন হুম, আসছে? হুম, এটা আসছে এই কারণে যে ইউএস যে ইম্পেরিয়ালিজমটা আছে এবং ইউএস যে ধরেন আম ওদের যে পুঁজিবাদের যে ব্যবস্থাটা, ওই জায়গায় কিন্তু ওরা এটাই ফলো করে। এইজন্যই দেখবেন যে ওই F-35 এর কথা বলছে, এটাও ইউএস এর মানে বিধ্বংসী যুদ্ধবিমান। আবার KFC-র কথা বলছে, এটাও ওদের চেইন, ফুড রাইট। চেইন। আ আপনি লক্ষ্য করলে যেটা দেখবেন সেটা হচ্ছে যে যেইসব আ দেশের এগেইনস্ট এ ইউএসএ যুদ্ধ করছে, ওইখানে আপনি কখনো KFC পাবো না। KFC পাবেন না। হ্যাঁ, এইজন্য আরেকটা সেইং আছে। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে ২ টা দেশের এমন আপনি ২ টা দেশের ভিতরে যুদ্ধ খুঁজে পাবেন না, যেই ২ দেশে ম্যাকডোনাল্ডস ব্যবসা করে। ও! তাই? ম্যাকডোনাল্ডস এর দোকান আছে এরকম ২ টা দেশ, নরমালি একজন আরেকজনের সাথে যুদ্ধ যুদ্ধ করে না। করে না। সেইম। কারণ আনস্টেবিলিটি ক্রিয়েট হবে। কারণ ওদের বিজনেস হ্যাম্পার করবে। ইয়েস। তো ও! অ্যা আবার আপনি দেখবেন যে যেইসব দেশে ইউএস বেইজ আছে, হুম, হুম। স্ট্রং মানে ইউএস ট্রুপস আছে। আ এখন আমাদের দর্শকদের অনেকেই জানে যে সারা বিশ্বে ইউএস এর কিন্তু প্রচুর সৈন্য আছে। মধ্যপ্রাচ্যে প্রায় ৫০,০০০ সৈন্য আছে। রাইট। ৮ টা ক্যান্টনমেন্টে, হুম, হুম। মানে হচ্ছে ৮ টা দেশে। তো যেসব দেশেই এই যে মানে ইউএস আর্মির ক্যান্টনমেন্ট আছে, ওইসব দেশেই দেখবেন যে ইউএস এর এই যে ম্যাকডোনাল্ডস এর বিজনেস, KFC এর বিজনেস এগুলো যাচ্ছে। হুম, কারণ ওদের টেকনিকটাই হচ্ছে যে ওরা মিলিটারিলি যেসব দেশকে ইনফ্লুয়েন্স করতে পারে, সেইসব দেশে তাদের বিজনেসটা সিকিউর থাকে। সুতরাং ওইসব দেশে দেখবেন যে যায়। এর আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আবার কোনটা? সেটা হচ্ছে যেমন চায়না। হুম। চায়নাতে কিন্তু ইউএস এর চেয়ে বেশি KFC চলে।
তাই? হ্যাঁ, ও! কিন্তু চায়নাতে কিন্তু কোনো ইউএস মিলিটারি ট্রুপস বেস নাই। নাই। ইন্ডিয়াতে কেএফসি ভালো চলে। হুম, ইন্ডিয়াতে হুম। কোনো ইউএস ফোর্স নাই। ঠিক আছে? সো না বাট ইটস দ্যা ভার্চুয়াল লাইক দ্যাট। কন্ট্রোল ইজ দেয়ার যে আপনার হয়তো ডিরেক্ট মিলিটারি নাই বাট ওদের রাডারের ভিতর তো আছে। না এইটার এখন এই সেইংটা কেন আসছে? হুম। এই সেইংটা যে আসছে তুমি আমার এই বিরুদ্ধে কারণে, যাইতে পারবা না। বিরুদ্ধের চেয়ে মেইন ব্যাপার হচ্ছে এম ধরেন আ আমেরিকা পৃথিবীর ১ নাম্বার সেনাবাহিনী তৈরি করে নিয়ে বসছে। এখন তারা যেটা করে তাদের এই আর্মিটাকে ইউজ করে তারা ওই বিজনেস এনভায়রনমেন্টটা ক্রিয়েট এক্সাক্টলি। করে। ইটস নট এ ডাইরেক্ট থ্রেট। এটা হুম, হচ্ছে হুম। সফট পাওয়ারকে হার্ড পাওয়ার দিয়ে সিকিউর রাখা। রাইট। বিজনেস ইজ ইউর সফট পাওয়ার। সো এই যে আপনার ইনভেস্টররা যাচ্ছে একটা দেশে, ওই দেশে ইউএস ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য যা পরিপ্রেক্ষিত তৈরি করা দরকার সেটা হচ্ছে ইউএস আর্মি করে দেয়। মানে টায়ার আর টিউবের মতো। এক্সাক্টলি। এখন এটার যদি প্রয়োজন না হইতো তাহলে হুম। যেমন বাংলাদেশের আর্মি শুধু বাংলাদেশেই থাকে। ইউএস এর আর্মি কিন্তু শুধু ইউএস তে থাকে না। সারা বিশ্বে। সারা বিশ্বে তাদের ইয়ে আছে। প্রত্যেকটা মানে বাণিজ্যিক চ্যানেল তাদের যুদ্ধজাহাজ যেগুলো আছে তারা কন্ট্রোল করে। হুম, মালাক্কা হুম। বলেন, ইয়েতে বলেন সব জায়গায়। তো এইজন্যই এই সেইং টা আসছে। ওই যে ওরকম আরেকটা সেইং আছে যে, "নো ডলার সাইন উইথআউট ডগ ট্যাক্স।" আচ্ছা এটা কি ভাই একটু যদি ইলাবোরেট করেন? ডগ ট্যাক্স মানে হচ্ছে ইউএস সৈন্যরা হুম, হুম। গলায় এক ধরনের চাতকি ব্যবহার করে। হুম। ওখানে প্রত্যেক সৈনিকের নাম, তারপরে আচ্ছা তার ওই যে নাম্বার এগুলো একটা দেওয়া। যে লকেটের মতো। রাইট। হ্যাঁ, তো হ্যাঁ। এটাকে বলে ডগ ট্যাক্স। আচ্ছা। তো এই ডগ ট্যাক্স আর হচ্ছে ডলার সাইন হুম। এই দুটো একসাথেই যায় যখন যেখানে যায়। ও! ঠিক আছে? তা ওইটাই হচ্ছে মানে কোর থট যে মানে আ বিজনেস আমে এবং আমেরিকা উইল অলওয়েজ সিকিউর দেয়ার ইনভেস্টরস। এক্সাক্টলি। এইজন্যই বলতেছে যে মাথার উপরে F-35 রেখে তারপরে KFC পাঠায় ওরা। তার হুম, মানে তাদের গভর্নমেন্ট তাদের ইনভেস্টরদেরকে কি পরিমাণ ইম্পোর্টেন্স এন্ড প্রায়োরিটি দেয়, এটা তারই প্রমাণ। রাইট। সো এইখানে ভাই আপনি একটা পয়েন্ট কয়েকটা উদাহরণ দিলেন যে জাপান বা সিঙ্গাপুর বা সুইজারল্যান্ড এদের কথা বললেন যে ওরা ইকোনমিক্যালি অনেক স্ট্রং বাট অনেক দে ডোন্ট হ্যাভ দ্যাট স্ট্রং মিলিটারি পাওয়ার। সো এইখানে আমাদের বাংলাদেশেও একটা কথা শুনি যে একটা প্রবাদ আছে অসির চেয়ে মসি বড়। হ্যাঁ, যে অস্ত্রের চেয়ে কলম বেশি শক্তিশালী। So এইটা আমাদের অনেক ইন্টেলেক্টরা এটা বলে আমাদের সামরিক শক্তিকে খাটো করে রাখার চেষ্টা করে একটা যে আমাদের এখন আসলে মানে ইন্টেলেকচুয়ালি বা ইকোনমিক্যালি খুব সাউন্ড হতে হবে। হুম, হুম। সো এই সেইংটা কি সঠিক আছে ভাইয়া? মানে আমরা এটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? যে আপনার অসি থাকতে হবে, না থাকলে মসি থাকা যাবে না। বাট বা কোনটাতে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত? নাকি বোথ ওসি ওয়ে প্রায়োরিটি দেওয়া উচিত? ওসি মানে ধরেন আপনার ডিফেন্স ক্যাপাবিলিটি। হুম, ওসি শব্দের অর্থ হচ্ছে তরবারি। হুম। আর মসি মানে হচ্ছে কলম। কলম। মানে রূপকার্থে আমরা ব্যবহার করছি। হুম, হুম। এবং ওসি বলতে বৃহৎ অর্থে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে ডিফেন্স পাওয়ার বা সামরিক সক্ষমতা। রাইট। whereas মসি বলতে আমরা বুঝাচ্ছি যে বুদ্ধি, আ অর্থনৈতিক সমৃদ্ধি, সমৃদ্ধি, বিজনেস তারপর এক্সেলেন্স। প্রযুক্তি হুম, হুম। বা এই জাতীয় বিজনেস এক্সেলেন্স যেগুলো আছে এই ব্যাপারগুলা। তো অ্যাকচুয়ালি মানে এটা একটা পুরাতন প্রবাদ যেখানে অসির চেয়ে মসি বড় আ বলছে ওই জায়গায়। অফকোর্স আমার কাছেও মনে হয় যে ঠিক আছে মসি বড়। কারণ আপনার যে হার্ড পাওয়ারটা যেটা আছে, মিলিটারি হুম। পাওয়ার আছে, এইটাকেও এম্পাওয়ার করে কিন্তু এসে মসি। মসি। আচ্ছা। আজকে মনে করেন যে আপনি তীর ধনুক নিয়ে যুদ্ধ করতেছেন, হ্যাঁ, হ্যাঁ। ওই মাথা না খাটাইলে তো রাইফেল আসতো না। এক্সাক্টলি। সো ফ্রম ড্রোন দ্যাট আসতো না এখন। হ্যাঁ, ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ইটস অলরাইট। বাট যেই জায়গাটাতে এসে আপনার মানে এই মিক্সিংটা অথবা ব্লেন্ডিংটা খুব ইম্পোর্টেন্ট। হুম, সেটা হচ্ছে যে আজকে আপনি যেই জাতি মনে করেন যে খুব বেশি আ মানে পড়াশোনা করে অথবা ব্রেইন ওয়ার্ক করে, কিন্তু তাদের নিজেদের এই ব্রেইন অথবা মেধা বাঁচানোর সক্ষমতা নাই। হুম। ওরা কিন্তু কয়দিন পরে বসে, বসে আরেকজনের ইতিহাস পড়ে। রাইট। কারণ তাদের নিজেদের ইতিহাস তৈরি করার সক্ষমতা তৈরি হয় না। হুম, সো এইটা খুবই ইম্পোর্টেন্ট যে আপনার ১ম এ যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে বিজনেস এক্সেলেন্স বলেন, তারপরে হচ্ছে ইন্টেলেক্ট বলেন, হুম, এই জিনিসগুলোর চর্চা থাকতে হবে। বাট এট এ সার্টেন পয়েন্ট আপনার এই বিজনেস এক্সেলেন্স বলেন আর ইয়ার কারণে ইন্টেলেক্টের কারণে যখন আপনি সাফল্য লাভ করতে থাকবেন, তখন এটাকে সিকিউর করার জন্য আপনার কিন্তু মিলিটারি পাওয়ার লাগবে। মিলিটারি পাওয়ার লাগবে। সুতরাং কোনটা বড়, কোনটা ছোট এটা বলব না। হুম, বাট হুম। আমি বলব যে আপনি একটা রাষ্ট্রকে সফল
এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে মেইনটেইন করার জন্য আপনার কলম এবং কামান দুইটাই লাগবে। রাইট। কিন্তু আপনার জানা থাকতে হবে যে কোনটা কোথায় রাখতে হয়। হুম। এইটাই। সো এইখানে ভাইয়া মানে ডিম আগে আগে না মুরগি আগে? সো এখন মানে আমরা যদি এই রিলেভেন্ট কোয়েশ্চেনটাই বলি যে আমাদের এই মুহূর্তে আমাদের জাতিগতভাবে আসলে কোন জায়গাটা ফোকাস করা উচিত? আমরা তো এমন একটা কান্ট্রি ওই যে গরিবের কাঁথার মতো। হুম, হুম। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, আবার পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আমি যদি এখন সামরিক বাজেট বাড়াই, তাহলে দেখা যায় আমার বেসিক যে মেডিকেশন, এডুকেশন এইগুলাতে বাজেটের ঘাটতি পড়ছে। বাট আমরা তো এখন যে বৈশ্বিক সিচুয়েশনে আছি, সো এই সিচুয়েশনে আসলে আমাদের কোন সাইডে এখন বেশি ফোকাস করা উচিত বলে মনে হয় আপনার? না এই অশিতে না জায়গায় মশিতে? ডিম আগে না মুরগি আগে না, তার সবচেয়ে এখনকার লেটেস্ট সিনারিওতে ইনকিউবেটর আগে। হুম, হুম। ডিম মুরগির আগে আপনার ইনকিউবেটর লাগবে। আচ্ছা। কারণ আপনি এখন আর ওই যে হ্যাঁ, সিচুয়েশন যা আসছে যে মুরগি ডিম পাড়ার পরে ডিমে আর তা দেয় না। ওকে। আর্টিফিশিয়ালি দাওয়াতে হবে তা। এক্সাক্টলি। হুম, সো আপনার স্পেশাল সিচুয়েশনে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দরকার। এক্সাক্টলি। বাংলাদেশের ক্ষেত্রে কিছু বাস্তবতা আছে। আপনি যেটা বলছেন যে আসলে এটা একটা সমস্যা যে আমাদের আ মানে বাজেট কাপড়ের কনস্ট্রেইন্ট। সাইজ হুম, কম অথবা বাজেটের সাইজ কম, যেটার কারণে মাথা রাখতে গেলে আবার পিছনে ওপেন হয়ে যাচ্ছে। বাট দেন আপনি যদি অ্যা আসল জায়গাগুলাতে মানে কেয়ারফুল হন, তাহলে এরকম হওয়ার কথা না। কেন কথা না? হুম। ১ম যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু একটা অসাধারণ ব্র্যান্ড আছে যেটা এখনো ওয়ার্ল্ডে এই ব্র্যান্ডটা টিকে আছে। প্রোডাক্ট হয়তো নাই। যেমন মসলিন। হুম, এই গল্প আমরা এখনো পড়তেছি। রাইট। তাইলে এই মসলিন বাংলাদেশে তৈরি হইতো হুম, এবং সেল হইতো রোমে। তার মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লেংথ অফ দ্য সাপ্লাই চেইন রাইট। অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য বিজনেস। গ্লোবাল বিজনেস হইতো এই বাংলাদেশ থেকে। হুম, ঠিক আছে? বাংলাদেশের শিপইয়ার্ড আগে যেগুলা ছিল ওখান থেকে জাহাজ তৈরি হইতো। সি গোয়িং শিপস তৈরি হইতো এখান থেকে। আপনি এখনো ব্রিটিশ মিউজিয়ামে গেলে রেপ্লিকা পাবেন মেড ইন চিটাগং জাহাজের। আচ্ছা। তো ওই শিল্পগুলো আমাদের হারায় গেছে। এই গত ১৫ বছরে প্রতি বছর $১৬ বিলিয়ন করে পাচার হইছে। হিউজ। $243 বিলিয়ন ইস accumulated, যেটা বাংলাদেশ থেকে চলে গেছে। আপনার $২৪০ বিলিয়ন থাকলে পরে আপনার এখন আর এই ফাইটার জেটের জন্য কান্নাকাটি করা লাগে? না। তো আমাদের সমস্যা তো অন্য জায়গায়। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের দেশটা সোনার বাংলা। ইটস ট্রু। আল্লাহ আমাদেরকে ওই রহমতটা দিছে, ওই বরকতটা দিছে। যে আল্লাহ আমাদেরকে না খাইয়া মারতেছে না। রাইট। এখনো আমরা ধরেন ইলেকট্রিসিটি পাচ্ছি। এখনো আমরা মনে করেন যে ২ বেলা খেয়ে বেঁচে থাকতেছি। এর চল সাথে চোরও দিছে। মেইন সমস্যাটা যেটা হয়ে গেছে দুর্নীতি। হ্যাঁ, এই দুর্নীতির কারণে যেটা হইছে যে আমাদের যে আল্লাহ যতটুকু রহমত এবং বরকত দিচ্ছে পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেনেজ। পুরোটাই ড্রেইনড হয়ে চলে যাচ্ছে এই হুম, জায়গায়। এখন আপনি যেটা বলছেন যে কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন যে আসলে তাহলে ডিম আগে না মুরগি আগে? অথবা আমরা কি প্রায়োরিটি দিব আমাদের শিক্ষা, বাণিজ্য এগুলাতে নাকি আমাদের প্রতিরক্ষায়? হুম, আপনি শিক্ষা এবং বাণিজ্যে হায়দ্রাবাদের মতো খুব চমৎকারভাবে মনে করেন যে ইয়ে করেন। হায়দ্রাবাদ তখনকার সময়ে একটা প্রিন্সলি স্টেট ছিল হুম, এবং হায়দ্রাবাদের নিজাম ব্রিটিশ রাজাদেরকে মণিমুক্ত উপহার দিত। তার মানে রাইট। তাদের ওয়েলথ যথেষ্ট ছিল। ১৯৪৭ সালে যখন ভারত ভারত দখল স্বাধীনতা করে। লাভ করল, তখন তারাও কিন্তু স্বাধীনতা লাভ করল। হুম, কিন্তু সেই রাষ্ট্রকে কিন্তু অপারেশন পোলোর মাধ্যমে ৫ দিনের অপারেশন করে আর্মি দিয়ে দখল করে নিল। হায়দ্রাবাদকে দখল করে ফেললো এবং হায়দ্রাবাদকে দখল করার পরে ইমিডিয়েটলি যেটা করলো, আগে ৪-৫ দিন ধরে মুসলমান রায়ট। যারা ছিল তাদের উপরে রেপ, হুম, খুনাখুনি এগুলো হইলো। তারপরে খুব দ্রুত হায়দ্রাবাদ রাষ্ট্রটাকে ৪ ভাগে ভাগ করে পাশের ৪ টা প্রদেশের ভিতরে ঢুকায় দেওয়া হলো যাতে হায়দ্রাবাদ নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব না থাকে। কোন প্রদেশই নাই এখন। নাই এই মুহূর্তে। তাহলে আমাদেরও এটার জন্য সতর্ক হইতে হবে। হুম, একই ঘটনা আমাদের ক্ষেত্রেও ঘটতে পারে। রাইট। ঠিক আছে? সুতরাং ওইটুকু তো ডিফেন্স আপনার থাকতেই হবে। এক্সাক্টলি। কারণ আপনার বাসায় মনে করেন যে অনেক সোনাদানা আছে, আপনার বাসার দরজা লাগান নাই। তাহলে হবে? না। এখন এইটা নিয়ে এইজন্যই আমি বলেছি, দিস ইস নট এ লজিক্যাল কোয়েশ্চেন। এই ২ টা একসাথে সাইড বাই সাইড আগাবে। রাইট। আপনি যখন দেখবেন যে আপনার বাসায় কিছুই নাই, তখন আপনি শুধুমাত্র ওই বাঁশের যে বেড়ার দরজা দেন। হুম, হুম, আপনি যখন দেখবেন যে আপনার বাসার ভিতরে এখন আস্তে, আস্তে ওয়েলথ আছে, চুরি অথবা ডাকাতি হওয়ার মতো ওয়েলথ আছে, তখন দরজায় আপনি ছিটকিনি লাগাবেন, তালার ব্যবস্থা করবেন। আপনি যখন দেখবেন যে আপনার এখানে অনেক মূল্যবান জিনিস জমছে, তখন তখন আপনি লোহার ভল্ট গেট। কিনবেন। হুম, দ্যাট ইস দ্য থিওরি। রাইট। সো আপনি মানে এইটা বলতে পারবেন না যে আমার পেট কোনো কাজ করে না, এইজন্য পেট কেটে ফেলে দাও। হুম, সেও কাজ করে, ইন্টারনালি কাজ করে। আর দরজায় আপনি
যে তালা প্রতিদিন লাগায় বেরোয় আসেন, এটা এই কারণে না যে প্রতিদিন আপনার দরজায় চোর দাঁড়ায় থাকে। একদিন আসবে ওইটার জন্য ওইটার 365 দিন আমাকে প্রোটেকশন দিতে হবে। এক্স্যাক্টলি। তো ওই যে ওই প্রসঙ্গে চলে গেলাম, যদি এইটার দরকারই না হইতো তাইলে ওই যে যেখানে F-35 ওরে সেখানে KFC যায়, ওই থিওরি আসতো। রাইট। তো এটা ভাইয়া মানে আপনি যেটা বললেন যে প্রতি বছর কিন্তু আমাদের যে এডিবি যে বাজেটটা থাকে, এটা কিন্তু মানে খরচ করতে পারি না আমরা। মানে আপনার ড্রেনেজটা বাদই দিলাম, লিগালি যে আমাদের যে বাজেট থাকে, এই যে উন্নয়ন খাতে যে বাজেটটা থাকে, এটা আমরা আমাদের ইনক্যাপাবল প্রশাসন এটা আমরা ইউজই করতে পারি না, ফেরত যায় এবং লাস্টের দিকে খুব তাড়াহুড়া করে এই খরচ করার একটা তাড়না থাকে। সো বাজেট ইজ নট দ্য মানে যে ব্যারিয়ার যে আমরা বাজেটের কারণে পারছি না, এটা আসলে এই জায়গায় দুই ধরনের ব্যাপার থাকে। একটা হচ্ছে প্ল্যানিং এর দুর্বলতা। হ্যাঁ, আপনি প্ল্যানই করতে পারতেছেন না। আপনার একটা রেস্টুরেন্ট 6 মাস চললে পরে আপনার কয়জন কর্মচারী থাকবে, কয়জন কর্মচারীর বেতন আপনাকে কাউন্ট করতে হবে, ওই রেস্টুরেন্টের আপনার ডেইলি এক্সপেন্ডিচার কি হবে, মেইনটেনেন্স কস্ট কত আসবে, ঘর ভাড়া কত, এই অঙ্কটাই আপনি করতে পারতেছেন না ধরেন। তাইলে আপনাকে যতই টাকা দেওয়া হোক, আপনি তো ডেইলি বেসিসে মুদি যেই সিস্টেম আছে মাথায় খাঁচি দিয়ে আম যে বিক্রি করে ওই স্টাইলে ভাবতে থাকবেন। আর দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আপনি এক্সপেন্ডিচারেও মনে করেন যে অ্যাকাউন্টেবিলিটি নাই, তাই না? এই অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণেই আস্তে আস্তে মনে করেন যে 100 টাকার প্রজেক্ট 400 টাকা 500 টাকা হয়ে যাচ্ছে, সেটাও আবার ঠিকভাবে খরচ করতে পারছে না। রাইট। এই জন্য বাজেটের মানে বাজেট তো হচ্ছে 1 বছরের জন্য যে আমার যে পরিকল্পনা, ব্যয়ের পরিকল্পনা যেটা, বাট একে তো হচ্ছে পরিকল্পনায় ঘাটতি আছে, আর এটা হচ্ছে আবার যখন এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন ওইখানেও দক্ষতার অভাব। এই জন্য আপনি দেখবেন জাপানিজ যে প্রজেক্টগুলো আছে, জাইকার যে প্রজেক্টগুলো আছে, এগুলো কিন্তু খুব সিমলেসলি চলে, বিকজ টাইম নিয়ে তারা প্ল্যান করে এবং টাইম নিয়ে মনে করেন যেটা এক্সিকিউট করতেছে। সো বর্তমানে যে সামরিক বাজেটটা আছে আমাদের, সো এটা কি যথেষ্ট আমাদের একটা আধুনিক মিলিটারি বা একটা ডিফেন্স ফোর্স এটা ইয়ে করার জন্য, নাকি এটাতে আরো বাজেট বাড়ানো দরকার? মানে এখন যেহেতু ভূ রাজনৈতিক যে অবস্থা, আমরা যেরকম একটা একটা রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত চারদিক দিয়ে, সো এখানে আমাদের আসলে এই আজকে যদি মনে করেন যে আমাদের মানে সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা বলি, যেসব দেশের সাথে আপনার সীমান্ত আছে সেই সব দেশই আপনার ফিউচার এনিমি হতে পারে, যুদ্ধ হলে তাদের সাথেই হবে। এটা হচ্ছে প্রথম সূত্র, সমরবিদ্যার প্রথম সূত্র এটা, যে আপনার যার সাথে সীমান্ত আছে সে আপনার পটেনশিয়াল এনিমি। তা আমাদের পটেনশিয়াল এনিমি ধরেন দুইটা আছে, ইন্ডিয়ান, মিয়ানমার। কালকে মনে করেন যে ইন্ডিয়া যদি অ্যাটাক করে অথবা করার সম্ভাবনা যদি থাকে, তাহলে আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই? সেটা অবশ্যই আছে। আছে। কি ধরনের প্রস্তুতি লাগতে পারে? ডিফেন্সিভ প্রস্তুতি, মানে তাদের অ্যাটাকটাকে ঠেকায় দেওয়ার জন্য। আমি ধরেন 1 ডজন আপনাকে ফাইটার কিনে দিলাম, 1 হালি সাবমেরিন কিনে দিলাম, এই তো এগুলোই তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং। নো, ইটস নট লাইক দ্যাট। কালকে যদি যুদ্ধ লাগে তাহলে আপনার স্টুডিওর কি হবে? আপনার কোনো প্ল্যান আছে? না। কালকে যদি ইন্ডিয়ান এয়ারক্রাফট অথবা মিয়ানমারের এয়ারক্রাফট আমাদের আকাশে আসে, তাহলে সাইরেন বাজতে হবে না? আপনি আপনার এই কত বছর বয়সে কখনো সাইরেন শুনছেন? না। আপনাকে কখনো শেখানো হয়েছে যে যদি কখনো যুদ্ধকালীন পরিস্থিতি হয় তাহলে কিভাবে লুকাইতে হবে? আছে বাংকার আমাদের? নাই। আপনাকে কি এইটুকু শেখানো হয়েছে স্কুল কলেজে যে যদি কখনো ফার্স্ট এইড লাগে তাহলে কিভাবে ফার্স্ট এইড দেওয়া লাগবে? কখনো কি এইটুকু শেখানো হয়েছে যদি রেশনিং পদ্ধতিতে চলতে হয় তাহলে কিভাবে রেশন কালেক্ট করতে হবে? তো আমরা যেটা হয়েছে আমাদের সমস্যা সেটা হচ্ছে যে আমাদের অনেক ফেসবুক জেনারেলস আছে, তারা দেখবেন যে সকালে 2টা করে F-35 কিনতেছে, বিকালে 4টা করে র্যাপটর ফেলে দিতেছে। যখন যুদ্ধের পরিস্থিতির প্রসঙ্গ আসে তখন তাদের মাথায় ফার্স্টেই চলে আসে বড় বড় আর্মামেন্টের কথা, ট্যাঙ্ক লাগবে, S-400 লাগবে, সু লাগবে, এই লাগবে, ওই লাগবে। আপনার নিজের প্রস্তুতিও লাগে। মেশিন ডাজন্ট ফাইট, এক্স্যাক্টলি। এট দ্য এন্ড অফ দ্য ডে সোলজার্স ফাইট। ছোট ছোট কান্ট্রি যেমন ইসরায়েলের কথা ধরেন, 100% মিলিটারি এডুকেশন, প্রত্যেকে যুদ্ধ করতে যায়। আমাদের দেশে মানুষ মনে করেন যে 16 কোটি, 18 কোটি, অনেকে একটু বুক ফুলায়া বলে ফেলে 20 কোটি। 20 কোটি লোককে আপনি মিলিটারি এডুকেশন দেন, আমরা তো দিচ্ছি না। So that can be a game changing option. So if you want to take a military preparation, you should take a detailed military preparation. এখন আমরা কি ইসলাম ধর্মের ইতিহাসে দেখি নাই যে কম সংখ্যক সৈন্য নিয়ে কিভাবে মনে করেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পার্টিকে হারাইছে? কিভাবে পারছে? প্রিপারেশন ছিল, কারণ আমাদের নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাই যুদ্ধ শিখছে।
আমাদের যে 4 খলিফা ছিল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, প্রত্যেকে ছিলেন যোদ্ধা। হুম, আমরা তো ডায়াপার পরা অথবা ডায়াপার পরা বুড়ো অথবা হুম, ডায়াপার পরা শিশু দিয়ে আমরা হুম, সরকার চালানোর চেষ্টা করি। রাইট। এখন তো শিশুরা চলে আসছে। সো এইখানে মানে ইউ হ্যাভ টু ইউজ ইউর রাইট। প্র্যাকটিক্যাল সেন্স যে কিভাবে এই জিনিসটা আনতে হবে। সো মানে এটা নিয়ে আসলে অ্যা উম আপনি বলে শেষ করতে পারবেন না যে একটা কান্ট্রি যুদ্ধের জন্য টোটালি প্রিপেয়ার আছে কিনা। ঠিক হুম, আছে? সিঙ্গাপুর যখন তাদের মিলিটারি মডার্নাইজেশন শুরু করলো, তখন সিঙ্গাপুরের যে নেতা ছিলেন লি কুয়ান ইয়েন, হুম, উনি তখন একটা কথাই বলছে যে, "আমার দেশের আর্মির ওই সক্ষমতা থাকতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠতম আর্মি যদি আমাকে অ্যাটাক করতে আসে, নৌপথে অথবা আকাশপথে অথবা স্থলপথে, তাহলে যেন আমি ঠেকায় দিতে পারি। ঠেকাতে পারি।" ঠিক আছে? রাইট। বাংলাদেশ বেসিক্যালি একটা আ শান্তিপ্রিয় দেশ হুম, এবং আমাদের যুদ্ধের যে প্রস্তুতি, আমাদের যুদ্ধের যে প্রকৃতি এবং আমাদের যুদ্ধের যে স্ট্র্যাটেজি তা মূলত ডিফেন্সিভ। হুম, সুতরাং আমাদের ডিফেন্সিভ আ যে প্রিপারেশন দরকার সেইটা নিশ্চিত করতে হবে। আমাদের যে যোদ্ধা এবং আমাদের যে জেনারেলরা আছে তাদেরকে তাদের পরিকল্পনায় এই জিনিসটা রাখাটাই সমীচীন। সেটা হচ্ছে যে আমার দেশের মানুষ বেশি। যদি আক্রান্ত হই তাহলে আমার দেশের মানুষ বেশি মারা যাবে। তাহলে আমাকে সেই ব্যবস্থা করতে হবে যাতে আমার ক্ষয়ক্ষতি কম হয়। হুম, ওইটুক ডেটারেন্স থাকতে হবে। ঠিক রাইট। আছে? সজারু দেখছি আমরা। হুম। সজারুকে দেখবেন যে হাতিও ঘাটায় না। কেন ঘাটায় না? কারণ গায়ে গায়ে কাঁটা কাটা। আছে। ওই কাঁটা এসে ওর গায়ে মানে পায়ে হুম, লাগবে, ও ব্যথা পাবে। এইজন্য সেই ভয়ে সে সজারুর কাছে যায় না। এইজন্য হ্যাঁ, দেখবেন সজারু কিন্তু খুব একটা আকর্ষণীয় খাবার না কারো জন্য। রাইট। ঠিক আছে? হুম, হুম। আমাদেরকে সজারু স্টাইলে নিজেদেরকে ডেভেলপ করতে হবে। আমার দরকার নেই কাউকে আক্রমণ করার। কিন্তু কেউ যেন আমার দিকে আসলে ওই কাটা বিঁধে দিব। মানে লোভাতুর দৃষ্টিতে যাতে আমার দিকে না রাইট, তাকায়। এটা এনশিওর করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করা দরকার। এক্সাক্টলি। আমার আ আ মানে ১০০-২০০ রাফাইলের রাফাল বিমানের ফ্লিট দরকার নাই। হুম, আমার কি দরকার আছে? আমার আকাশে যেন কেউ বিমান ঢুকাইতে না পারে, সেটার এয়ার ডিফেন্স নিশ্চিত করাটা জরুরি আমার জন্য। এক্সাক্টলি। আমার মনে করেন যে হাজারে ওই লেটেস্ট মডেলের ট্যাংক দরকার নাই। আমার দরকার হচ্ছে আমার বাংলাদেশের সীমানার ভিতরে কেউ যাতে ট্যাংক ঢুকাতে না পারে, অ্যান্টি ট্যাংক ডিজাইন, অ্যান্টি ট্যাংক মেকানিজম, অ্যান্টি ট্যাংক ওয়েপন এটা আমার লাগবে। হুম, সো তাহলে এই রাইট। জিনিসটা হচ্ছে। আর বাকি আপনাকে যে আপনার আ বাজেটের যে অংশটা থাকে এবং আ যতটুকু আপনার সেভিং থাকতেছে তার প্রত্যেকটা পাই আপনাকে খরচ করতে হবে বুঝে শুনে। দেশের মৌলিক চাহিদা যেটা আছে সেটা পূরণ করার জন্য। হুম, আমাদের একটা দেশ আপনি দেখেন যে মানে এখনো স্বাস্থ্য সেবা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি নাই সবার। রাইট। এটা মৌলিক জিনিস, তাই না? হুম, আমাদের শিক্ষা খুব এক্সপেনসিভ। একে তো স্কুল কলেজে টাকা দিচ্ছি আবার কোচিং সেন্টারেও টাকা দেওয়া লাগে আমাদের। রাইট। ঠিক আছে? বাংলাদেশ একমাত্র দেশ বোধহয় আমি দেখছি যে রমজান মাস আসলে পরে আমাদের জিনিসের দাম বেড়ে যায়। হুম, অথচ আমি বাইরের ২-১ টা দেশে যাওয়ার সুযোগ হইছে। ওখানে আমি দেখছি ইভেন ইহুদি দোকানদার রমজান মাসে ডিসকাউন্ট দিচ্ছে। রাইট। দিস ইস রমাদান ডিসকাউন্ট। ঠিক আছে? সো আমাদের মানুষ চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ মানে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা হুম, হুম, ডিসকাস করব ঠিক আছে। কিন্তু প্রথাগতভাবে আমরা যেহেতু মানুষের এই যে টেনডেন্সি গুলো আছে এগুলো চেঞ্জ করতে পারতেছি না। এবং আমাদের কিন্তু জ্ঞান বিজ্ঞানের খুব একটা অভাব তা না। আমাদের মূল সমস্যা হচ্ছে পলিটিক্যালি আমরা খুব কারাপ্টেড। এক্সাক্টলি। কারণ একটা লোক রাস্তাঘাটে চাঁদাবাজি করে, সেই লোকটাকে আমরা চাঁদাও দেই, ভোটও দেই। ভোট দিয়ে তাকে আমরা বানাই হচ্ছে আমাদের রাজা। রাজা। ঠিক আছে? তো যেই লোক ২ হাত দিয়ে চাঁদা খাইছে এতদিন, যেই লোক তার সংসার চালাইছে চাঁদার টাকায়, তার বাচ্চার স্কুল খরচ দিছে চাঁদার টাকায়, চিকিৎসার খরচ সে চাঁদার টাকায় মেটাইছে, যার নিজস্ব কোনো স্কিল নাই, হুম, যাকে আপনার রাস্তায় দাঁড় করায় দিলে চাঁদাবাজি, ছিনতাই অথবা ভিক্ষা এছাড়া তার আর কোনো কিচ্ছু স্কিল নাই, সে পারবে না। তাকে যখন আপনি দিয়ে দিছেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায়, সে তো ২ দিন আগে হাত পেতে চাঁদা নিছে। হুম। হঠাৎ করে সে জনদরদি হয়ে যাবে? এত সোজা? হঠাৎ করে তার মাথায় এত ধরনের বিদ্যা চলে আসবে যে আমার হ্যাঁ, জন্য কোন বিমান হলে ভালো হবে? রাইট। আমার ব্যবসায়ের কোন পলিসি হলে ভালো হবে? হুম, সে তো প্রত্যেকটা জায়গায় তার সামনে আপনি যেটাই নিয়ে যাবেন সেটার ভিতরে সে কমিশন খোঁজে। হুম, তার চোখের ভিতরে কমিশন চশমা লাগানো। ঠিক হুম, আছে? সো করাপশন হচ্ছে রন্ধ্রে, রন্ধ্রে। রাইট। এই করাপশনটাকে আপনার ১-২ জেনারেশন লাগবে ইরাডিকেট করতে। এক্সাক্টলি। ওইটা যদি করা যায় তাহলে আপনি এরপরে আসলে আমার মনে হয় যদি আমরা করাপশনটাকে ম্যানেজ করতে পারি, ধরেন প্রতি বছর $১৬ বিলিয়ন করে আমাদের যদি সেভ হয়
এই $16 বিলিয়ন আপনি আসলে মানে মিলিটারি দিক থেকে যাইতে চান আর বিজনেস দিক থেকে যেতে চান, আপনি দেশে কোথায় নিয়ে যেতে পারবেন? রাইট। বেড়ায় ঘাস খাওয়াটা বন্ধ করতে হবে। দ্যাট ইজ ভেরি ওই ইম্পর্টেন্ট। যে বালতির ফুটা আমি বলি না যে বালতিতে যদি ফুটা থাকে হ্যাঁ, এই আপনি বালতি তো যতই পানি কখনো ঢালেন ভরবে না। এই পানি কখনো যাবে না। আর যদি বালতি ঠিক থাকে অল্প অল্প টুকটুক করে পানি দিলেও কিন্তু বালতি একদিন ভরে যাবে। নিরাপদ, হালাল এবং মানসম্পন্ন মাংস এখন আপনার দোরগোড়ায়। আকিকা, সাদাকা কিংবা কুরবানি, যে কোনো প্রয়োজনে আপনার পাশে আছে আহলান এগ্রো। এখানে ভাই আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে আমাদের মানুষজনকে ট্রেন করতে হবে বা মানুষজনের মধ্যে ওই যে স্পিরিটটা আনতে হবে। এই স্পিরিটটা কিন্তু আছে ভাই। আমরা রিসেন্ট ধরেন ওই চাঁপাইনবাবগঞ্জে দেখলাম যে একজন কৃষক কাস্তে নিয়ে এসে বিজিবির সাথে দাঁড়ায় গেছে। মানে আমার এটা শুনলে বা বললেও আমার লোম দাঁড়ায় যায়, যে গুজবাম হয় যে মানে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই ইয়াটা ইনস্টিংটা আছে, বা এই যে দেশের প্রতি ভালোবাসা, বা এই যে আমার শত্রু দেশের বা ওরা যেই আমাদের প্রতি আচ্ছা, ইয়ে কিন্তু আপনি করছে। আপনি যেটা নোটিস করতেছেন, হ্যাঁ। যেই লোকটাকে দেখে আপনার গুজবাম্প হচ্ছে, হুম। সেই লোকটা হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ের লোক। এক্স্যাক্টলি। ওর হচ্ছে ট্রু দেশপ্রেম। হুম। এই যে আমার 1400-1500 ছাত্র ভাই মারা গেছে, কয়জন পলিটিশিয়ানের ছেলে মারা গেছে, বুঝেন নাই? হ্যাঁ। এই বিশাল রকম ধাপ্পাবাজি এগুলো ভাই। এই হুম। জায়গাগুলোতে আগে আসলে মোরাল এবং এথিক্স প্র্যাকটিস আসতে হবে। এথিক্যাল এবং মোরাল প্র্যাকটিসটা যতক্ষণ পর্যন্ত আমরা না আনতে পারবো, আমাদের বাচ্চা-কাচ্চাদের ভিতরে না আনতে পারবো, ততদিন পর্যন্ত হবে না। এটা সম্ভব না। এবং আপনি রিসেন্ট ঘটনা দেখেন না। আপনি কি পরিমাণ অসৎ ইনকাম করলে পরে ২ টা হুম। বাচ্চা এসে আপনার ড্রয়িং রুমে বসে আপনার হুমকি দিলে আপনি ৳১০,০০,০০০ বের করে দেন। শপিং ব্যাগে করে দিয়ে দিতে পারেন। হুম, হুম। তার মানে আপনার কি পরিমাণ আছে বোঝার চেষ্টা করেন। রাইট। ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে এই বয়সী ২ টা বাচ্চা কি পরিমাণ করাপ্টেড হইলে পরে, কি পরিমাণ ডিমোটিভেটেড হইলে পরে সে আপনাকে খুঁজে, খুঁজে বের করতেছে যে আপনি কবে আওয়ামী লীগ করছেন, কবে কি করছেন, পলিটিক্যাল আইডেন্টিটি খুঁজে বের করতেছে। পরিকল্পিতভাবে মনে করেন যে খুঁজে, খুঁজে অমুক নেতার সাথে ছবি, তমুক নেতার মানে ওর যে কটা ছবি দেখলাম আমি, হুম। ওর যে কটা ছবি দেখলাম তাতে আমার মনে হয় আর্মি অফিসাররা ফিল করবে যে এই পরিমাণ প্ল্যান করতে, যে হ্যাঁ। এই কটা লোকের সাথে এই ১১ মাসের ভিতরে এতগুলো ছবি তুলতে হইলে কি পরিমাণ এফোর্ট দেওয়া দরকার। হুম। সো বোথ সাইড ইজ করাপ্টেড। রাইট। সো এই জায়গাটাই আপনাকে মানে সিস্টেমটা ইম্পোজ করতে হবে। আমাদের খুব জরুরি ভিত্তিতে দরকার হচ্ছে মিনিমাম ৫ থেকে ১০ বছর আমাদের টপ লিডারশিপ একদম পিওর লাগবে। হুম। এখন পিওর চেয়েও তো আমরা ধোঁকা খাচ্ছি। আমরা যাকে পিওর ভাবতেছি উনি মনে করেন যে স্পন্সর করে নিজের নিনজা বাহিনী দাঁড় করাচ্ছে। হুম। উনার নিজের যে কটা কোম্পানি আছে সব কটা ট্যাক্স রেয়াত করায় দিচ্ছে। কই যাবেন আপনি? সেটাই। নোবেল প্রাইজের ট্যাক্স দেওয়া হুম। লাগবে না। রাইট। সো আল্লাহ আমাদেরকে যদি ওই লিডারশিপটা নসিব করে, হুম। খুব বেশি না ২ টা টেনিওর, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। বাট এখানেও আবার একটা প্যাচ আছে। সেটা কিরকম? হচ্ছে আল্লাহ আবার এরকমও বলছে যে হুম। যেই জাতি যেরকম তার জন্য সেরকম শাসকই বারবার আসবে। হুম। এখন যে কোনটা যে আগে চেঞ্জ করতে হবে এটা নিয়ে না, আমিও আমি মাঝে, মাঝে জেনারেল কনফিউজ। পিপল নিয়ে খুব আশাবাদী ভাইয়া। যেমন এই যে কৃষকের যে ঘটনা বললাম। আর আমার ইন জেনারেল পিপল ঐরকম করাপ্টেড না, বা এত খারাপ না। এত খারাপ হলে আসলে হাসিনার মতো একটা টাইরান্টকে আমরা আল্লাহ ১৫ বছরে সরাই দিত না। হয়তো সিরিয়ার বাশার আল আসাদ ফ্যামিলির মতো ধরেন ৬০ বছর হুম, থেকে যাওয়া খুবই পসিবিলিটি ছিল। আমি তো ছিল। একসময় ধরেও নিয়েছিলাম যে আসলে আমরা মনে হয় আর মুক্তি এইরকম পাওয়া যাবে। একটা কয়েক জেনারেশন একই ফ্যামিলি দ্বারা হয়তো না, এরকম। আল্লাহ ইজ কাইন্ড, আমি এটাতে এক্স্যাক্টলি। নিশ্চিত। সো আল্লাহ এই আল্লাহর রহমত আছে বলেই, বরকত হুম। আছে বলেই আজকে এখানে বসে কথা বলতে পারতেছি। জি। কিন্তু আমি আরেকটু আল্লাহর কাছ থেকে ওইটাই প্রার্থনা করি যে আল্লাহ আমাদের একটু লিডারশিপে গুড লিডারশিপ দেন। একটু গুড লিডারশিপ। কারণ গুড লিডারশিপ ইজ দ্য বেস্ট ওয়েলফেয়ার। মাথা ঠিক হলে আপনি আপনার কোম্পানির সিইও হিসেবে হুম। যদি আপনি ২ নাম্বারই না করেন, কারো সাহস আছে আপনার কোম্পানিতে ২ নাম্বারই করে বুক ফুলায় চলার? না। মানে সোশ্যাল ফ্যাব্রিক চেঞ্জ হয়ে গেছে। মানে চোরের বাচ্চা বুক ফুলায় হাঁটে এই হুম। সোসাইটিতে। আর ভদ্রলোকের বাচ্চা মাথা নিচু করে হাঁটে। ট্রু। We need to change this. রাইট। এইখানে ভাইয়া আপনাদের যেই প্রসঙ্গে আসলে কথাটা আনার চেষ্টা করছি যে আপনার একটা বা আপনার দলের একটা ইনিশিয়েটিভ আছে যে এই যে ম্যাস পিপলকে মিলিটারি ট্রেনিং দাও, বেসিক মিলিটারি ট্রেনিং। এটা অনেক দেশে আছে, যেমন ইসরায়েলে আছে, হুম। অনেক কান্ট্রিতে আছে। আমাদের ইসলাম ধর্মে কিন্তু আমরা ম্যান্ডেটরিলি সবাই আমরা কিন্তু বাই ডিফল্ট একেকজন সোলজার। কারণ আমাদের সবার জন্য তো জিহাদ ফরজ। হুম। সব মুসলিম পুরুষের জন্যে। সো আপনারা এই ইনিশিয়েটিভটা কেন নিয়েছেন বা এটার আপনাদের ভবিষ্যৎ প্ল্যানটা কি? অলরেডি একটা বিএনসিসির মতো আমরা কিন্তু একটা ইয়ে দেখি যে ধরেন সিভিল না, ওটা তো লোকজনকে। হচ্ছে রেগুলার ফোর্সেস হ্যাঁ। যেগুলো আছে। ধরুন আর্মি, নেভি, এয়ার ফোর্স আছে।
আর্মি হুম। নেভি না এয়ারফোর্সের বিএনসিসি ওই যে যেটা হ্যাঁ, আমি স্কুল আসছি। কলেজগুলোতে মানে আর্মি নেভি এয়ারফোর্স হচ্ছে রেগুলার ফোর্সেস। হুম হুম তারপরে ধরেন আছে হচ্ছে মাঝখানে বিজিবি। হুম তারপরে আবার পুলিশ। হুম পুলিশ কিন্তু আবার রেগুলার ফোর্স না। রাইট ওরা হচ্ছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী। ঠিক আছে? বাট তাদের একটা অংশ আছে আর্মড পুলিশ। হুম তারপরে আছে হচ্ছে বিএনসিসি। হুম বিএনসিসির পরে আছে হচ্ছে স্কাউটস, তারপরে ধরেন আনসার, ভিডিপি। গ্রাম পুলিশ এই যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো নর্মালি যুদ্ধের সময় এবেল বডিড যারা আছে তারা যে কোনো আমাদের দেশের ক্ষেত্রে যুদ্ধের সময় তারা সৈনিক হিসেবে বাংলাদেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করবে। কিন্তু আমাদের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলার মানে এটাকে আমরা সামরিক পরিভাষায় যেটাকে বলি বেলিজারেন্ট রেশিও, হুম হুম এটা এত কম বেশি যে ওখানে আপনি শুধুমাত্র আপনার নিয়মিত বাহিনী যেগুলো আছে এই বাহিনীগুলো দিয়ে যুদ্ধ করে আপনি দেশের স্বাধীনতা রক্ষা করতে পারবেন না। 1971 সাল হচ্ছে তার প্রমাণ, রাইট যেখানে এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স ছিল, কিন্তু আপামর জনসাধারণের মুক্তিযোদ্ধাও কিন্তু ছিল, হুম এবং তারাই দিন শেষে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এখন আমাদের দেশের আমাদের দল জনতার দলের পক্ষ থেকে আমরা যেটা অনুধাবন করেছি সেটা হচ্ছে আমাদের যে তরুণ সমাজ আছে, এই তরুণ সমাজকে প্রথমে হচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেশের যদি কখনো স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হুমকি হয় তাহলে যেন তারা ইফেক্টিভলি আমাদের জন্য মানে অস্ত্র ধারণ করতে পারে। তাহলে সেই জন্য আমরা এটা চেষ্টা করছি। এটা পৃথিবীর ৫৪টা দেশে এখন চলছে। আমাদের দেশেও সেটা মানে প্রচলন করা সম্ভব। আপনার ২ লাখের হয়তো সেনাবাহিনী আছে। আর আপনার হয়তো দেখা গেল যে ২ কোটি আপনি এরকম ট্রেইনড মানে ইয়াং লট আছে। হুম তাহলে যুদ্ধ লাগলে পরে আপনার সেনাবাহিনীর সাইজ হবে ২ কোটি ২ লাখ। হুম সো দ্যাট ইজ এ গেম হিউজ চেঞ্জিং। হুম আপনার হয়তো নিউক নাই। হুম আপনার হয়তো লেটেস্ট মডেলের ইয়ে নাই। মানে অস্ত্রপাতি নাই, অথবা এয়ারক্রাফট নাই, অথবা এয়ার ডিফেন্স নাই, ট্যাঙ্ক নাই। কিন্তু আপনার যদি যোদ্ধা মনোভাব সম্পন্ন জনতা থাকে তাহলে আপনাকে কেউ হারাইতে পারবে না। ৪০ কিলো গাজা এখন পর্যন্ত ইসরায়েল তাদের সর্বোচ্চ শক্তি দিয়েও ক্লিয়ার করতে পারে নাই। ঠিক আছে? রাইট সো আমরা চাচ্ছি যে আমরা গাজার মতো পরিস্থিতিতে যদি পড়ি তাহলে এত বাচ্চা, এত নারী, এত শিশু, এত তরুণ এবং বৃদ্ধদেরকে আমরা হারাইতে চাই না। রাইট আমরা চাই যে আমাদের ১৬ কোটি জনতা যারা আছে তাদের বেসিক এই যোগ্যতাটা থাকুক। তাহলে আমাদের চারপাশে যারা আছে তারা আমাকে ভয় ভয় পাবে। পাবে কেন ভয় পাবে? কারণ আপনি আমাকে গুতা দেওয়া মাত্র আমি যুদ্ধ কিন্তু আপনার দিকে নিয়ে যাব। হুম আমি তখন ওই দিনাজপুরে বসে থাকব না। রাইট আমি যুদ্ধ নিয়ে যাব বর্ডারের ওই পারে। হুম পুরো ছড়ায় দিব একদম। ট্রু তো তখন সে ভয়ে আমার দিকে আসবে না। এটা হচ্ছে একটা কারণ। হুম আরেকটা ইম্পোর্টেন্ট কারণ আমাদের যেটা, সেটা হচ্ছে যে ইয়াং লট যেটা আছে, তাদের ভেতরে আমাদের এই মিলিটারি ট্রেনিং এর যে আমাদের পরিকল্পনা, আমরা অলরেডি এটা লেসন প্ল্যান তৈরি করেছি এবং অন্যান্য জিনিসগুলো তৈরি করেছি। সেখানে আমরা যেটা করতেছি যে ইয়াং যে লট আছে তাদের ভিতরে ৩ টা জিনিস ঢুকাইতে হবে। ১ নম্বর হচ্ছে ডিসিপ্লিন, হুম ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে টিম ওয়ার্ক, হুম ৩ নাম্বার হচ্ছে লিডারশিপ। রাইট এই ৩ টে যদি আমরা একেবারে এই আ আ মানে ইয়াং বয়স থেকে আমাদের তরুণদের ভিতরে এটা ঢুকায় দিতে পারি, তাহলে যতই তারা উপরে আসবে, এই ৩ টা জিনিস তাদেরকে গাইড করবে। আর আপনি যখনই কোনো সাকসেস চান, এই ৩ টা জিনিস ছাড়া সম্ভব না। হুম ইভেন আপনার সিম্পল ফুটবল খেলাও বলেন। আপনার যদি ডিসিপ্লিন না থাকে, টিমওয়ার্ক না থাকে, আর কারেক্ট নেতৃত্ব না থাকে, আপনি ফুটবল খেলাও জিততে পারবেন না। রাইট সো দ্যাট ইস ভেরি সিম্পল উই আর সো আস্কিং। এইখানে আপনি ওই যে ৭১ সালের কথা বললেন সো ওই সময় আমরা তো গেরিলা ওয়ার একটা মেজর রোল প্লে করেছিল এবং আমাদের সাধারণ জনগণ যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং এটা ইট ওয়াজ এ গেম চেঞ্জার যে এইভাবে পাকিস্তান মিলিটারি এরকম মানে গেরিলার ওয়ারফেয়ার ফেস করবে এটা ওরা হয়তো চিন্তা করে নাই সো ৭১-এর যে ওই সময়ের যুদ্ধের প্রেক্ষাপট বা ওই সময়ের যে যুদ্ধের স্ট্র্যাটেজি আর এই ২৫-এর আমরা কিন্তু প্রেক্ষাপট বৈশ্বিক প্রেক্ষাপট ডিফারেন্ট দেখলাম যেমন রিসেন্ট ধরেন ইরান ইসরায়েল যে ওয়ার হলো এখানে একটা সোলজারও কিন্তু মুভ করে নাই কোথাও হুম, জাস্ট আকাশ পথে যুদ্ধগুলা হচ্ছে হইলো আর কি প্লাস আমরা রাশিয়া ইউক্রেনেও দেখলাম যে ম্যাক্সিমাম ওয়ার হচ্ছে এই যে ড্রোন বা এইসব রাইট। আকাশে হচ্ছে আর কি যুদ্ধ ইভেন ভারত পাকিস্তানেও সেম স্টোরি দেখলাম সো আমাদের এখন যে আপনি বলছেন যে এরকম আমাদের জনগণকে মানে এটা তো কাইন্ড অফ গেরিলা ট্রেনিং এর দিকে বা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মতোই একটা সাজেশন হুম। বা প্ল্যানিং সো এখনকার যুগের প্রেক্ষাপটে এখনকার এই যে যুগের যে যুদ্ধ এই যুদ্ধের প্রেক্ষাপটে এটা কতটুকু মানে আপনার একটা কার্যকরী পদ্ধতি হবে না, অফ কোর্স আপনি মনে করেন যে তলোয়ার তো দিতেই হবে। হুম
আপনি কাঠের তা ধরেন আমি ১ লাঠি কোটি লোক দিয়ে মার্চ শিখাই দেন। করলাম আর ওইখানে এসে ড্রোন আইসা জাস্ট ৫ মিনিটে আমার ১ কোটি লোক শেষ। না, ওটা তো ওভাবে হয় না। হ্যাঁ। মানে এই জাতীয় ক্ষেত্রে যেটা হয় যে গেরিলা যুদ্ধের যে টেকনিক আছে হুম, তাতে হুম। তো আপনি ১ কোটি লোক একসাথে পাবেনই না। আচ্ছা, আমি এটা হলো ৫টা ব্লেন্ড। ১০টা করে ইয়ে করব। আমরা এখন যে হুম, জায়গায় যে স্টুডিওতে করছি, হুম। মানে এই রেকর্ডিংটা করছি, এর আশেপাশের এলাকায় আপনি ট্যাঙ্ক নিয়ে ঢুকতে পারবেন, না, প্লেন নিয়ে কিছু করতে পারবেন। না। সো বাংলাদেশে কিছু ইউনিক ফিচার আছে। রাইট। এই জন্যই বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস। হুম, আপনি শয়ে শয়ে লাখে লাখে আমাকে তখনই মারতে পারবেন যদি আমি আপনাকে অ্যাটাক করতে যাই তখন। হুম, ঠিক আছে? আর যখন আমি আমার নিজস্ব এরিয়াটা ডিফেন্ড করতেছি, তখন কিন্তু জিনিসটা ঐরকম না। এবার আসি ওই যে যেটা আমি বললাম। একটা হচ্ছে যে আপনি কাঠের লাঠি দিয়ে তলোয়ার চালানো শিখতেছেন। হুম। এটা এক জিনিস। তারপরে যেদিন আপনাকে অস্ত্র ধারণ করতে হবে, সেদিন আপনার সুবিধাটা কি হবে? সুবিধাটা হচ্ছে যে আপনি জীবনের ফার্স্ট টাইম তলোয়ার ধরছেন, ব্যাপারটা ওরকম হবে না। ইভেন প্র্যাকটিস ছিল আরকি আপনার রাইট। একটা। এর পাশাপাশি আপনার তো ডিফেন্স মডার্নাইজেশন তো লাগবেই। রাইট। যেমন ধরেন এখন ড্রোন প্রযুক্তিতে অনেক অ্যাডভান্সমেন্ট চলে আসছে। হুম। আপনি যখন বেসিক মিলিটারি ট্রেনিংটা দিবেন, ওই মিলিটারি ট্রেনিং এর সময় কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কারা মিসাইলে এক্সপার্ট। নেক আছে, হুম। ড্রোন নিয়ে কারা করতেছে। কারণ এখন তো আপনি সবাইকে শিখাচ্ছেন। এক্সাক্টলি ভাইয়া এইটাই মানে আমরা ইউক্রেনে দেখলাম মানে ওদের তো ভিডিওগুলো দেখি যে ওরা এখন একদম কুটির শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই ড্রোন শিল্পটাকে। এটাই। তো এই জায়গাটাতে আপনার তখন সিনার্জি আসবে। হ্যাঁ। তখন আপনার ওই বাইরে থেকে ড্রোন কিনতে হবে না। আপনি দেখবেন লোকালি যখন মিলিটারি ট্রেনিং করায় দিলেন, তখন হুম, একজনের হয়তো ড্রোন নিয়ে নেক আছে। হুম, হুম, সে দেখবেন যে এক ধরনের ড্রোন বানায় আপনাকে নিয়ে আসতেছে। আপনি হালকা একটু ফান্ডিং করলেন, বাকিটা সেট করে দিলেন, আপনার জিনিস দাঁড়ায় গেল। হুম, হুম। রাইট? কেউ একজন দেখবেন যে আপনি হয়তো এই মুহূর্তে মিলিটারিলি মিসাইল কেনার কথা ভাবতেই পারতেছেন না। whereas মিসাইল টেকনোলজির জন্মই হইছে কিন্তু ভারতবর্ষ থেকে। রাইট। টিপু সুলতান ছিলেন হচ্ছে মিসাইল হুম। পদ্ধতির জনক। আচ্ছা। সেটা পরে ব্রিটিশরা চুরি করে নিয়ে গেছে। তারপরে এখন পুরা দুনিয়া মিসাইল দিয়ে কাজ করতেছে। হুম, তো এখন এই মিসাইল টেকনোলজি নিয়ে আমি হয়তো মানে সরকারি পর্যায়ে ভাবতে পারতেছি না। হুম। বাট একেবারে বেসরকারি পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে কেউ হয়তো মিসাইল নিয়ে ভাবছে। সুতরাং সে তখন কিন্তু আপনার পাইপলাইনে এই জিনিসগুলো এড করতে পারবে। সো অফকোর্স ২ টা সাইড বাই সাইড যাবে। একটা হচ্ছে যে আপনার বেসিক মিলিটারি ট্রেনিং যেটা আছে সেটা আপনার সোশ্যাল ডিসিপ্লিন আনবে হুম। এবং একটা ডিসিপ্লিনড প্রজন্ম তৈরি করে দিবে আপনাকে। আচ্ছা। যেরকম পৃথিবীর ৫৩-৫৪ টা দেশে এখন আছে। হুম। এবং যেই ৫৩-৫৪ টা দেশে এই বাধ্যতামূলক অথবা মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু আছে, ওইসব দেশের কিন্তু ক্রাইম রেট অনেক কম। রাইট। ঠিক আছে? বিকজ আপনি একটা ট্রেইনড সোলজার দেখবেন যে আম আ ওই বাজে কাজ অথবা পেটি অফেন্স কম করে। হুম। কারণ দ্য মোমেন্ট আপনি একটা হার্ড ট্রেনিং এর ভেতর দিয়ে যান, ইউ বিকাম রেসপন্সিবল। রাইট। অনেক বাচ্চারা দেখবেন যে ছোটবেলা একজন থাপ্পড় দিছিল, তার ভেতরে একটা জেদ আছে, ওই জেদ থেকে সে কারাতে শিখছে। হুম। আর সে যখন ব্ল্যাক বেল্ট হয়ে আসে তখন কিন্তু আর যে তাকে থাপ্পড় মারছিল তাকে আর মারে না। মানে না। নাও হি নোজ হাউ টু ম্যানেজ হিজ পাওয়ার। হুম। মানে পাওয়ার শাই হওয়ার কোনো অপশন নাই। বাট যখনই আপনি পাওয়ারফুল হন তখন ইউ অলসো বিকাম রেসপন্সিবল। তো ওইজন্য আমার কাছে মনে হয় যে ২ টা সাইড বাই সাইড আগাবে। একদিক থেকে আপনার ডিফেন্স ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করবে। আমাদের তো ওরকম ডেভেলপমেন্টের এখনো চান্স নাই। আমরা এখনো বাইরে থেকে কিনেই নিয়ে আসি জিনিসপত্র। বাট দেন আ মানে যখন আপনি ওভারঅল ওই জিনিসটা মেন্টালিটিতে নিয়ে আসবেন, চর্চায় নিয়ে আসবেন, তখন আমাদের দেশেও নিজস্ব হয়তো প্রযুক্তি তৈরি রাইট। হওয়া শুরু হবে। সো এটা শুধু মানে মিলিটারিলি যে আসলে আমাদের এনরিচ করবে ব্যাপারটা এমন না। আমাদের যে এই যে লোকগুলা বা এই ওয়ার্কফোর্স গুলা যদি সাধারণ মানুষ হিসেবেও তারা জীবনযাপন করে, তারা ওইখানে একটা রেসপন্সিবল লাইফ লিড করবে বা অফকোর্স, মানে অফকোর্স। এটা আমাদের সোশ্যালিও অনেক ইমপ্যাক্ট ফেলবে। সো আশা করি এই প্রোগ্রামটা গভর্নমেন্ট এটা খুব ভালোভাবে নিক বা আপনারাও যদি আপনাদের পার্টির তরফ থেকে করেন এটা আরো বেশি ছড়া যাক এই আশাবাদ ডেফিনিটলি রাখি। আমরা হুম, পার্টির হুম। পক্ষ থেকেও জনতা দলের পক্ষ থেকে আমরা খুব ফোকাস করি অন স্কিল ডেভেলপমেন্ট। রাইট। কিছুদিন আগে আমার কাছে একজন আমার আ মানে ভক্ত অথবা আসছে এসে বলতেছে, "স্যার আমার আম আপনাকে ভাল লাগে। হুম, হুম, আপনার পার্টির ইডিওলজি ভাল লাগে। I want to join your party. বাট আমার ২ টো কন্ডিশন আছে। ১ নাম্বার কন্ডিশন হচ্ছে যে আমাকে একটা ভালো পদ-পদবি দেওয়া লাগবে। হুম, আর ২য় কন্ডিশন হচ্ছে যে আমাকে মান্থলি এত টাকা দিতে হবে।" হুম, তো আমি তাকে বললাম যে, "আপনি কি করেন?" তো আমি কিছু করি না, আমি বেকার। তো বললাম, "তাহলে আপনার সিভিটা আমাকে দেন। আমি দেখি হুম, যে আপনার জন্য একটা জবের ব্যবস্থা করা যায় কিনা কোথাও। কাউকে বলে একটা জবের ব্যবস্থা করা যায় কিনা?" তো সে দেখি একটু অবাক হলো। হুম, তো আমার ব্যক্তিগত অ অ মতামত হচ্ছে ওইটাই। যার
নিজেকে চালানোর অথবা নিজেকে পরিবারকে চালানোর মতো স্কিল ডেভেলপ করে নাই, তার আসলে পলিটিক্সে সে রাষ্ট্র আসার কিভাবে দরকার চালাবে? নাই। তার জন্য পলিটিক্স একটাই, সেটা হচ্ছে হুম 5 বছর পরে ভোট দেওয়া। এর বাইরে তার আর চিন্তা করারই দরকার নেই। তার আগে হুম জীবিকা নিয়ে চিন্তা করতে হবে, হালাল ইনকাম নিয়ে চিন্তা করতে হবে, তার ফ্যামিলির জন্য চিন্তা করতে হবে, তার পরিবারের সময় দিতে হবে। রাইট লেট পলিটিক্স বি উইথ দ্য পিপল যারা সিরিয়াস অ্যান্ড সাকসেসফুল। হুম আমরা আমাদের খিলাফতের সময় কি দেখছি? রাস্তাঘাটে সবাই কি পলিটিক্স করতো? না, এক গ্রুপ বিজনেস করেছে, এক গ্রুপ মানে সবারই ইভেন যোদ্ধা ছিল। ইভেন আপনি যোদ্ধা ছিলেন এবং এরকমও তো আমরা শুনি যে টুপি সেলাই করে ইনকাম হ্যাঁ করতো, তারপরে কোরআন শরীফ হাতে লিখে ইনকাম করতো। মানে ইউ ক্যানট রেসপেক্ট সামওয়ান যার আসলে স্কিল ডেভেলপ করে না, রাইট যার আসলে কোনো স্কিল নাই। তো আমাদের পার্টিতে আমরা একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে ইফ উই আর নট এবল টু রেসপেক্ট সামওয়ান, আমরা যদি কাউকে শ্রদ্ধা করতে না পারি, তাকে আমরা নেতৃত্বে আনি না। রাইট আমি যদি মনে করি আপনাকে বলতে বারবার আপনাকে আপনি করে বলি বলে আপনাকে না, আমি কথার কথা বলছি। হ্যাঁ আপনার বুঝতে কোনো পেরেছি। কৃতকর্ম অথবা পূর্বের ইতিহাসের কারণে যদি আমি আপনাকে রেসপেক্ট করতে না পারি, আমি কখনোই আপনাকে পার্টিতে অ্যালাউ করব না নেতৃস্থানীয় পর্যায়ে যাওয়ার জন্য। রাইট সুযোগ নাই। আমাদের একটা এথিক্স কমিটি আছে, আমরা ওই জায়গায় অবজেকশন জানাই। আচ্ছা এইজন্য অনেক দিগ্গজ আমাদের সাথে হুম মানে আসতে চাইছিল। কারণ লোকজন খুব ইন্টারেস্টেড ফিল করে। এক জিয়া বিএনপি তৈরি করছে, হুম এক এরশাদ জাতীয় পার্টি তৈরি করছে। তো এরকম কিন্তু অনেকগুলা জিয়া অনেকগুলো অনেকগুলো রিটায়ার্ড এরশাদ অফিসার একসাথে। একত্রিত হয়ে যেহেতু একটা পার্টি করতেছে, তাহলে ভালোই হয়তো কিছু একটা হবে। হুম এখন পলিটিক্সে যখনই মানে দেখবেন যে একটু শক্তিশালী কেউ আপনার দিকে আগায় আসতেছে, আপনি নিশ্চিত থাকবেন তার বড় রকমের ইন্টেনশন আছে এটার পেছনে। হুম এটা বোঝাটা অনেক সময় কঠিন হয়ে যায়। বাট তারা যখন আসে কাছে, আসার পরে যখন দেখে যে আরে এরা তো আসলে এরকম না। ওই অনেকে বলে যে কিংস পার্টি, আসলে তো এরা হ্যাঁ গরিব পার্টি। হ্যাঁ কারণ আমরা আমাদের ফান্ড এবং অন্য জিনিসগুলা ট্রান্সপারেন্ট রাখছি। আমরা বলছি যে আপনার যদি নিজস্ব স্কিল না থাকে, কারণ আমাদের পার্টিটা হচ্ছে পেশাজীবীদের পার্টি। হুম আপনার পেশা আছে, দেন আপনি বাকি যে অবশিষ্ট সময়টা থাকে এটা নিয়ে আপনি পলিটিক্স নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন। হুম আপনার নিজের ঘর চলতেছে না, আপনি আসছেন আমারে শিখাইতে যে আপনি দেশ চালায় দেশ দিন। চালাবেন। এইজন্যই তো আমাদের ওষুধ সেক্টর বলেন, খাদ্য সেক্টর বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি পৃথিবীর আর কোথাও এই পরিমাণ খাবারে ভেজাল দেওয়া পাবেন না, যেটা বাংলাদেশে পাবেন আপনি। রাইট ঠিক আছে? তাহলে আপনি আমাদের পার্টি যে আমরা মানে ওয়ান অফ দ্য প্রায়োরিটি সেট করছি যে আমরা যদি সুযোগ পাই, আমাদের ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট জিহাদ হবে হচ্ছে খাবারের ভেজালের বিরুদ্ধে। যেই লোক আপনাকে ভেজাল খাবার দিচ্ছে, সেই লোক তো প্রকারান্তে আপনাকে বিষ খাওয়াচ্ছে। ট্রু আপনাকে যে বিষ খাওয়ায় তাকে কি আপনি মাথায় তুলে রাখবেন? তাকে কি আপনি কোনো সুযোগ দিবেন? না মানে এটা মাঝে, মাঝে মধ্যযুগীয় কথা বলতে হয়। সেটা হচ্ছে যে খাবারে ভেজাল দেওয়া কাউকে যদি পাওয়া যায়, প্রমাণ পাওয়া মাত্র তার ডান কানটা কেটে দেওয়া উচিত। হুম এবং সোসাইটিতে কোনো স্কুলে এই ডান কান কাটা লোকজনের বাচ্চা-কাচ্চাকে ভর্তি নিবে না। সোসাইটির কোনো ব্যাংক তাকে ব্যাংক অ্যাকাউন্ট করতে দিবে না। হুম চল এবার কিভাবে চলবে? So, এইখানে ভাইয়া আপনি যেহেতু প্রসঙ্গটা চলে আসছে, আমি এই প্রশ্নটা একটু তুলি যে আপনি তো গরু খাওয়াচ্ছেন। ভেজাল গরু দিয়েন না। না আলহামদুলিল্লাহ দিচ্ছি না। সো যে পলিটিক্স এবং এই যে প্রোডাক্টিভিটি, আমাদের দেখি যে পলিটিক্স ইটসেলফ তো কোনো প্রোডাক্টিভ কাজ না, এটা একটা ভলান্টারি কাজ। আমরা নিয়মিত কাজের পাশাপাশি যদি ন্যাক থাকে দেশের জন্য কিছু করা, কিন্তু আমরা তো এই বাংলাদেশের রাজনীতি দেখেই বড় হয়েছি যে পলিটিক্স মানে, পলিটিক্সে ইনভলভ হওয়া মানে ভাগ্যর চাকা খুলে যাওয়া। যেই লোকটা আপনি স্যাড, ভেরি স্যাড। বলছেন যে যেই লোকটা মানে রাস্তায় চাঁদা খেয়ে অভ্যস্ত, সেই কয়েকদিন পরে কিন্তু এসে দেশ চালাচ্ছে এবং হাজার এক্সাক্টলি। কোটি টাকা সে নিয়ে। হ্যাঁ, আপনার ছাত্রলীগের দেখেন। না, না, এখানে বাজে ব্যাপার হচ্ছে আপনার হ্যাঁ চোখের সামনে আপনি দেখতেছেন। হুম কিন্তু পাবলিক এত মানে ইয়ে হয়ে গেছে, আমি বলব নাম হয়ে গেছে, যে জিজ্ঞেস করতে লজ্জা পায়। হুম যে ভাই আপনি দিনের পর দিন যে ওখানে থাকেন, হ্যাঁ আপনার আপনার ইনকাম কি? ইনকাম কি? Right. আমি তো রিক্সা চালায় খাই। হ্যাঁ আমার তো হালাল ইনকাম আছে। আপনি যে এত ল্যাভিশ লাইফ লিড করতেছেন, আপনি ইনকাম ইনকাম কোত্থেকে? একটা পার্টির বললেই ব্যাপারে বললেই তো আবার ইয়া পাঠায় দিবে ওই যে ওদের এই যে ক্যাডার একটা বাহিনী পাঠায় পার্টির দিবে। ব্যাপারে আমি দেখলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বোধহয় একটা রিপোর্টে দেখাইলো যে একটা বছর আগে এই পার্টির খরচ ছিল 4 কোটি টাকা, এখন 14 গুণ বাড়ছে এক বছরে তাদের পার্টির খরচ। হুম কই যাচ্ছে টাকা এগুলা? আর কোত্থেকে আসে এই টাকা? এটা তো ভিজিবল যে রিপোর্টটা দিয়েছে, মানে এটা বিহাইন্ড দ্য সিন যারও কত আপনার আপনি ছাত্রলীগের। একটা রেস্টুরেন্ট চালাবেন, আপনি হ্যাঁ কেন চাঁদা দিবেন? আপনি তো সেটাই। ট্যাক্স দিচ্ছেন।
তারপর আপনাকে কেন চাঁদা দিতে হবে? Right. এইটা যদি রাষ্ট্র বন্ধ করতে না পারে তাহলে ওই রাষ্ট্রে আপনার কি আশা করবেন? সরি টু ইন্টারাপ্ট। না 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 হ্যাঁ, এটা ঠিক আছে, মানে আমি যেটা বলতেছি যে দেখেন ছাত্রলীগের থানা পর্যায়ের 2 জন লিডার আমরা যেটা দেখলাম নিউজে, এটা তো আসে না, ওদের মধ্যে গ্যাঞ্জামের কারণে আসছিল, 2000 কোটি টাকা 2 ভাই পাচার করে ফেলছে, চিন্তা করেন। থানা লেভেলের একটা নেতা, তাহলে অন্যদের কি অবস্থা আপনি চিন্তা করেন। সো যেই পয়েন্টটাতে আমি আসলে কোশ্চেনটা রাখতে চাচ্ছি, আমাদের এখন অনেক ইয়াং জেনারেশন বা অনেকেই এখন, আমরা এই যে গল্পে ইয়ার শুরুর আগে শুটিং এর আগে তো বলছিলাম যে 147টা দল মনে হয় আবেদন করেছে এই যে রেজিস্ট্রেশনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য রাজনৈতিক দল হিসেবে। So এই যে বিশাল সংখ্যক একটা লোকজন পলিটিক্সে আসতেছে বা আসতে চাচ্ছে, সো এবং তাদের কোনো কিন্তু মানে ভিজিবল ইনকাম সোর্স নাই। সো এই যে পলিটিক্স এবং এই যে তাদের ব্যাপারে আপনি কি বলবেন ভাইয়া, যে পলিটিক্সে কাদের আসা উচিত বা এটা এটা তাদের আমি ইনকাম সোর্সটা? আমি এই ব্যাপারে খুব মানে ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এই জায়গায় একটা চমৎকার ভূমিকা পালন করতে পারে। সেটা হচ্ছে যে যারাই নির্বাচনের জন্য নিজেকে উপস্থাপন করবে, ফার্স্টেই তার পেশা ক্লিয়ার হতে হবে। যদি তার মানে মানসম্মত ইনকাম সোর্স না থাকে তাহলে তাকে ওখানে থামায় দেওয়া উচিত। ঠিক আছে? এই জায়গায় একটা ফিল্টারিং করা যেতে পারে। দ্বিতীয়ত পলিটিক্যাল পার্টিগুলার যেটা করা উচিত সেটা হচ্ছে যে ঠিক আছে, আপনি আপনার পার্টির জন্য কাজ করার জন্য তাকে টাকা দিচ্ছেন, এই টাকাটা এইভাবে না দিয়ে তাকে দিয়ে আসলে কাজ করায় নিয়ে টাকা দেন। যেমন আপনি বলেন ওয়াল থেকে চিকা তোলো, এলাকা পরিষ্কার করো, গাছ লাগাও, এবং এই প্রজেক্টের মাধ্যমে টাকাটা দেন, তাই তো হয়। আপনি শুধুমাত্র কাচ্চি খাওয়ার জন্য আর মনে করেন যে মাথা গোনার জন্য লোক আনার জন্য টাকাটা উভয় দিয়েন না। দ্যাট ইজ এ থিং। সো দ্যাটস হাউ মানে এই জায়গাটাতে হয়তো একটু আনা সম্ভব, শৃঙ্খলা আনা সম্ভব। বাট যেইটা খুব মানে কঠিনভাবে নিশ্চিত করা দরকার, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, দুদককে শক্তিশালী করতে হবে। একটা এমপির বেতন 1.5 লাখ টাকা, উনি যখন মাসে 1.5 কোটি টাকা খরচ করতেছেন তখন তাকে ধরতে পারতেছে না কেন? তার মানে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল। তো প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করা হয় তাহলে অটোমেটিক্যালি কমে আসবে। যেই লোক 1.5 লাখ টাকা কম টাকা না ভাই। সরকার আপনার বাসা দিচ্ছে, সরকার আপনার গাড়ি দিচ্ছে, তারপরে আপনি টেক হোম স্যালারি 1.5 লাখ নিচ্ছেন সবকিছুর পরে। আর শুধু তো 1.5 লাখ হচ্ছে আপনার মান্থলি স্যালারি, এছাড়াও যে কটা মিটিংয়ে যান মিটিংয়ের জন্য টাকা পান আপনি। ঠিক আছে? সুতরাং কম না, এবং ওইটাতে একটা সুস্থ জীবনযাপন করা সম্ভব, সপরিবারেই সম্ভব। কিন্তু এই জায়গায় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। যতদিন পর্যন্ত আপনি বাইরে চিকিৎসা নেওয়া বন্ধ না করতে পারবেন এদের, ততদিন পর্যন্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে না। যতদিন পর্যন্ত আপনি বাধ্য করতে না, ঠিক আছে পলিটিক্স করবেন আপনি, আপনাকে এটা স্যাক্রিফাইস করতে হবে, আপনার বাচ্চা বাইরে যেতে পারবে না পড়াশোনা করতে, দেশেই পড়তে হবে, দেশেই পড়তে হবে, তাহলে দেখবেন যে আপনার শিক্ষা ব্যবস্থা ঠিক হবে, সরকারি স্কুলে পড়তে হবে। ইয়েস, এবং আপনাকে নিয়ম করে দেওয়া লাগবে যে আপনার এলাকার আশেপাশের স্কুল বাদ দিয়ে আপনি ওই দূরের একটা বিখ্যাত স্কুল নট অ্যালাউড, আপনার লোকাল স্কুলে পড়াইতে হ্যাঁ, হবে। আপনি পড়াশোনার চাপ কমায় দেন। আপনার এত বড় ব্যাগের দরকার কি? কি হচ্ছে আমরা দেখতেছি না? এই তো ব্যাগ নিয়ে তো 6 লাখ ফেল করছে এবার। দরকার নাই। আপনার পড়ালেখার স্ট্যান্ডার্ডটাকে সিম্পল করে দেন, এবং এই সিম্পল স্ট্যান্ডার্ডে আপনি এনশিওর করেন স্কুলে যতক্ষণ বাচ্চা থাকবে ততক্ষণই পড়াশোনা করবে, এর বাইরে আর বাচ্চাটাকে পড়ায়েন না। বাসায় আসার পরে এই যে 8 ঘন্টা 10 ঘন্টা আপনি আবার কোচিং সেন্টারে নিয়ে ফেলে দিচ্ছেন, এটা বাদ দেন। এই 8 ঘন্টা 10 ঘন্টার জন্য জায়গায় জায়গায় আপনি জিম খুলে দেন, জায়গায় জায়গায় আপনি মানে খেলার মাঠ ছোট ছোট রেডি করে দেন। এটা গভর্নমেন্টের স্পন্সরশিপ হবে। প্রত্যেকটা এরিয়াতে যে কটা বাচ্চা আছে সেই কটা বাচ্চা মাঠে নিয়মিত যায় কিনা এটা তদারকি করতে হবে। ঠিক আছে? আপনি বাড়তি যে টাইম আছে এটার জন্য গেমিং টাইম সেট করে দেন। ওকে, এই টাইম পর্যন্ত গেম খেলবে, এরপর আর বাচ্চাদের গেম খেলারই দরকার নাই। চায়না করতেছে, তাদের আওয়ার বেঁধে দেওয়া আছে, এই আওয়ারের পরে বাচ্চাদের যাতে ঘুমায় সেই জন্য গেমস খেলা নিষিদ্ধ। তো আমাদের দেশে তো আমরা তো বলি অনেক কিছু, বাট এগুলা ইমপ্লিমেন্ট করার জন্য যে শক্ত লিডারশিপ দরকার, যেই মানে ইমানি শক্তিটা দরকার, এইটা আমাদের মিসিং। আমাদের নেতারা তাদের পেটই ভরে নাই, এটা একটা আফসোস। মানে আমার তো মনে হয় যে এদেরকে, এরা যখন নেতৃস্থানীয় পর্যায়ে যায়, প্রথমেই রাষ্ট্রের উচিত তাদের সাথে একটা চুক্তি করা। ভাই কত হলে আপনি আর খাবেন না? আপনার কানাডাতে 2টা বাড়ি দিলাম,
আপনার বাচ্চার পুরা মনে করেন যে হার্ভার্ড অথবা অক্সফোর্ডে পড়ার পুরো খরচ সরকার বহন করবে। আপনার যত মানে অসুখ বিসুখ হবে সব কিছু মনে করেন যে সরকার থেকে বহন করব আমরা। আপনি খালি ইমানদারি আপনার কাজটা করেন। রাইট। আপনি আর স্যাবলেমি এত করেন না। ইয়ে দিয়েও $16 বিলিয়ন আমাদের হবে না, যেটা পাচার হয়ে যায় প্রত্যেক বছর, তাও মানে সম্ভব না। আপনি খালি আমাকে এইটুক কথা দেন যে আপনি হুম। 10% 5% দিকে তাকাবেন না। আপনি তাকাবেন যে পিচ আছে কিনা। হুম, আপনি তাকাবেন যে পিলারের মধ্যে সিমেন্টের ইয়ে ঠিক আছে কিনা। রাইট। এইটুক শুধু নিশ্চিত করেন। আর ওইটাও দেখার দরকার নেই। আপনার কাজ যদি হয় ল মেকিং, আপনি আইনটা ঠিকমতো প্রণয়ন করেন। এটুক হইলেও চলবে। সো কামিং ব্যাক টু দা ভাইয়া, আমরা শেষের দিকে অলমোস্ট। আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেহেতু এই আমাদের যে সামরিক যে পয়েন্টটা আছে, ওইখানে বারবার একটা কথা উঠে আসছে যে আমাদের সামরিক দিক থেকে স্ট্রং হইতে হবে, আমাদের ইকুইপমেন্ট কেনা বা আমাদের জনগণকে শক্তিশালী হওয়া দরকার। সো এটা আসলে আমরা অপোনেন্ট হিসেবে তো মেইনলি আসলে ইন্ডিয়াকেই দেখছি, যে ইন্ডিয়া আমাদের একটা বড় থ্রেট আমাদের জন্য। সো ইন্ডিয়ার জুজু আমাদেরকে অনেকেই দেখায় বা দেখানো হয়। ইভেন আমরা এই যে বিডিআর ম্যাসাকার যেটা হলো, ওই সময় দেখছি যে সামরিক বাহিনীকে আপনার দমায় রাখা হলো ইন্ডিয়ার এই জুজু দেখায় যে ওইখানে বিমান রেডি আছে, তোমরা যদি কিছু করো তাহলে কিন্তু ওরা চলে আসবে। সো এইখানে ভাই একদম কমন কোশ্চেন যে ইন্ডিয়ার যে এই যে জুজু দেখানো হয় আমাদেরকে, ইন্ডিয়া কি আসলেই ক্যাপাবল আমাদেরকে দখল করার, বা সামরিক মানে মিলিটারিলি যে ওরা কতটা স্ট্রং, বা ওরা কি একটা ল্যান্ড আমাদের এরকম একটা ল্যান্ড অকুপাই করতে পারবে কিনা। এবং এই জুজু দেখায় দেখেন সব সেক্টরে, আপনি পলিটিশিয়ানদের ওরা দখল করে রাখছে যে আমরা মাইটি, তারপর ইকোনমিক্স, আমাদের বিজনেস গুলাও ওদের দখলে, দেখেন বিভিন্ন বড় বড় গ্রুপগুলা যে মালিকগুলো আছে ওদেরকে ওরা ক্যাপচার করে রাখছে। সো এইটা আমরা এই যে প্রত্যেক দিন আমরা আসলে মরে যাচ্ছি। সো এই ভয়টা আসলে কতটুকু যৌক্তিক ভাইয়া? আমরা না, ধন্যবাদ। জি। প্রথম কথা হচ্ছে যে ভয় থাকা ভালো। হুম। ভয় আপনি দেখবেন যে মা প্রায়ই ছোট বাচ্চারা বলে ওই ভূত আসবে। এইজন্য বাচ্চাটা জি, টাইমলি জি। ঘুমায়া যায়। দুষ্টামি কমায়। হুম, তো ওইটুক ভয় থাকা ভালো। ঠিক রাইট। আছে? ভয় না থাকাটা ভয়ঙ্কর। হুম, যেদিন থেকে আপনার ইউনিভার্সিটির হলে বন্দে মাতরম বাজা শুরু হয়ে গেল, হুম, যখন থেকে আপনি বড় বড় টিপ লাগায়া তারপরে মনে করেন যে বিভিন্ন ধরনের ভারতীয় সংস্কৃতি নিলেন, যখন আপনার হলে মনে করেন যে ভারতীয় সিনেমা চলা শুরু হইলো, যখন বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন লাইন, রেল, তারপরে হচ্ছে নদীর পথ, নদীর পথ। এই সেই সব দিয়ে মনে করেন যে মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে সেভেন সিস্টার্স যাওয়া শুরু হয়ে গেল। দাদা দাদা বলতে বলতে গলে পড়ে যাচ্ছি আমরা, ইলিশ মুখে তুলে খাওয়াচ্ছি, আম তুলে খাওয়াচ্ছি। দ্যাট ইজ ব্যাড। ওই ইন্ডিকেশনটা আমি ভয় পাই। এত মাখামাখি হলে পরে ২ টা দেশের ভেতরে হুম, তখন ভীতিকর ব্যাপার-স্যাপার চলে আসে। এবং এই যে এটাই হয়েছে তো। হাসিনা চলে যাওয়ার পরে হুম, আমরা এখন দেখলাম যে আসলে কি সব ভয়ঙ্কর জিনিস ঘটছে। রাইট। হাসিনা গেছে কই? দিল্লি। সুতরাং ইনটেনশন ভালো ছিল না। হুম, দেশটা দখল করে ফেলতো। রাইট। ঠিক আছে? আর্মিকে এমনভাবে আস্তে, আস্তে ছোট করা শুরু হইছিল, হুম, এখনো আপনার রাস্তাঘাটে দেখবেন যে ছেলেপেলে এই সেনাপ্রধানকে নিয়ে এমনভাবে কথা বলে, আপনি পৃথিবীর কোন দেশের সেনাপ্রধানকে নিয়ে এরকম কথা বলতে দেখবেন না। রাইট। আপনার একজন ব্যক্তির প্রতি ইয়ে থাকতে পারে। কিন্তু হি ইজ আ মানে কিন্তু ইনস্টিটিউশনাল সেনাপ্রধান লিডার। ইজ অ্যান ইনস্টিটিউশনাল পজিশন। হুম, ওইটাকে এত ছোট করে বলাটা এটা ইন্ডিয়া শিখাইছে। হুম, ঠিক আছে? এইটা ইন্ডিয়া শিখাইছে। ওদের দেশের সেনাপ্রধানকে বলুক তো কেউ একজন এভাবে? বলা যায় না। রাইট। লেহাজ আছে তো। আপনি চাইলেই সব করতে পারেন না। হুম, কিন্তু আমাদের দেশে এই লেহাজ ভেঙে দিছে। কারণ আর্মিকে ছোট করতে, করতে এমন জায়গায় নিয়ে গেছে, কারণ ওদের একটাই ভয় ছিল, সেটা হচ্ছে আর্মি। হুম, ওরা মিটিং করে রয়ের মাধ্যমে নিশ্চিত করছে যাতে পলিটিক্যাল পার্টির সেন্ট্রাল কমিটিগুলো যেগুলো আছে, কেন্দ্র যেগুলো আছে, এই কেন্দ্রে যেন রিটায়ার্ড মিলিটারি অফিসার না থাকতে পারে। কমাইতে এখন ৩ জন আছে।
হুম একজন হচ্ছে মেজর হাফিজ, একজন হচ্ছে কর্নেল অলি, আরেকজন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক, সে তো এখন আওয়ামী লীগের জেলখানায়। হুম এছাড়া মেইন স্ট্রিমে নাই। রাইট একজন ছিল ওই যে ব্রিগেডিয়ার, সরি, মেজর জেনারেল ইব্রাহিম, হুম 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 তাকে লাস্ট মুহূর্তে এমন স্ক্রু টুইস্ট দিছে, হ্যাঁ উনি যদি ওই নির্বাচনটা না করতো, আর যদি 5ই আগস্ট হইতো, হুম আপনি শিওর থাকেন এই ডক্টর ইউনূসের সবচেয়ে বড় কন্টেন্ডার হইতেন উনি। হুম উনি যে পরিমাণ ক্যাপাবল নিয়েছিল, ছিলেন ইমেজ নিয়েছিলেন। হুম হুম তো এই জায়গাটায় আমি ওই জন্য বললাম যে ভয় থাকা ভালো। এসে আপনার বগলের নিচে ঢুকে যেতেছে, পায়ের ফাঁক দিয়ে চলে যেতেছে, আপনি টেরই পাইতেছেন না, হুম ওইটা খারাপ। কিন্তু রয়ের ভয়ে আপনি পা চাপা দিয়ে রাখছেন, হাতের গার্ড শক্ত রাখছেন, দ্যাট ইজ গুড। রাইট সো আই থিঙ্ক যে আমরা যদি ওদের ভয়ে একটু থাকি, হুম হুম তাইলে আমরা একতাবদ্ধ থাকবো। রাইট আদারওয়াইজ আমরা তো পারলে মনে করেন যে দেশের মাটি বিক্রি করে দিই। আমার খুব আফসোস লাগে এই পডকাস্টে এটা বলা ঠিক হবে কিনা, তারপরেও বলি, আপনি রাখলে রাখেন, আর নাহলে কেটে ফেলে দিয়েন। থাকবো ইনশাল্লাহ কিছু দালাল আছে না যারা নারীদের নিয়ে ব্যবসা করে, হুম তারা কিন্তু নিজের মাকে নিয়ে ব্যবসা করে না। কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানরা এটাও পারে, হুম দেশ বিক্রি করে দিতে পারে। এটা বন্ধ করতে হবে। আর যেই প্রসঙ্গে আপনি আসছেন সেটা হচ্ছে যে দেশ দখল করে নিতে পারবে কিনা, এখন আর পারবে না। এখন আর পারবে না। কেন শোনেন, যদি বাংলাদেশকে দখল করে নেওয়ার হ্যাডাম থাকতোই, হুম তাহলে হায়দ্রাবাদ যেদিন দখল করছিল ওই দিনই দখল করে ফেলতো। হুম ৭১-এর পরে তারা একবার চেষ্টা করছে, হুম কয়েকজন ডিসিএসপি বসাইছিল আমাদের এখানে। আচ্ছা বাট বাংলাদেশের তখনকার যে জাস্ট সদ্য জয়যুক্ত যে আর্মি, হুম তারা বলছে না, নট অ্যালাউড। এটা অনেকেই জানে না যে ওরা কিন্তু বলছিল যে হুম বাংলাদেশের ডিসিএসপি এই পদগুলা ইন্ডিয়ান আইএসপি অফিসাররা এসে ইয়ে করবে, আইপিএস অফিসার যারা, হুম ঠিক আছে, তারা এসে ওই জায়গায় স্থান দখল করবে। কেন? কারণ ওই যে গোলামি চুক্তিটা যেটা করা হয়েছে, সিমলা চুক্তি না 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 না, কোনটা মুক্তিযুদ্ধের ইয়েতে ৭ ও দফা আচ্ছা একটা চুক্তি, তাজউদ্দিনের সাথে ওইখানে লেখা ছিল হুম হুম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেন নাই হুম এরকম কেউ ডিসিএসপি হইতে পারবে না। আরে বাবা ডিসিএসপি তো সবই ছিল পাকিস্তান হ্যাঁ ইয়ে হ্যাঁ থেকে আসা, তখনকার ট্রেন। হুম তার মানে কি ওই ওগুলার জায়গাগুলো বাদ ওরা গ্যাপ করতে চাইছে। হুম ওই গ্যাপে কাকে বসাবে? ভারতীয় কর্মকর্তাগণ উক্ত স্থান দখল করবে। হুম বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকিবে না। রাইট তো এগুলো তো ওই চুক্তিই ছিল। তো ওই জন্য আমি বললাম যে ওইটা থেকে আমরা এখন অনেক দূর চলে আসছি। এখন এই যে গত ১৫ বছরে যে প্ল্যানটা ছিল, প্ল্যানটা ভেঙে গেছে হঠাৎ করে। হুম হুম প্ল্যানটা ভেঙে যাওয়াতে এখন আর্মি নিজের খুঁজে পাচ্ছে, স্ট্রেংথ খুঁজে পাচ্ছে। এখন ধরেন আমাদের এয়ার ডিফেন্সের অবস্থা খুবই খারাপ। হুম মানে এখন আমাদের যে এয়ার ডিফেন্স আছে, আমি এই রিসেন্টলি তৌকিরের বিমান মানে হয়েছে, ক্র্যাশ করছে, তারপরে বলতেছি না। ওভারঅলি আমাদের এয়ার ডিফেন্সের অবস্থা, শুধু আমি বলবো না, ওই বিএনপির উপদেষ্টা যিনি আছেন, মেজর জেনারেল ফজলে এলাহি আকবর স্যার, ওনাকেও জিজ্ঞেস করছিল একটা পত্রিকা থেকে, উনি বলছে যে আমাদের এয়ার ডিফেন্স নিয়ার জিরো, প্রায় শূন্য। হুম মানে আমাদের প্রতিবেশী দেশের আকাশ সক্ষমতার প্রেক্ষিতে আমাদেরটা কিছুই না বলা যায়, ঠিক আছে। হুম তো এই প্রেক্ষিতে আমার কাছে যেটা মনে হয় যে এইটা অলীক কল্পনা যে আশেপাশের কোনো দেশ এসে আমাদেরকে হঠাৎ করে দখল করে ফেলবে। আমাদের একটা স্ট্যান্ডিং আর্মি আছে, আমাদের জনগণ অত্যন্ত স্বাধীনচেতা টাইপের জনগণ। রাইট আম, সর্বোপরি ভৌগোলিকভাবে আল্লাহ আমাদেরকে একটা সুবিধা দিছে, সেটা হচ্ছে নদী বাংলাদেশটাই নালা এরকম, যেটাকে ডিফেন্ডার্স প্যারাডাইজ হুম বলে। হুম বর্ষাকালে এসে বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশে হারায় যাওয়ার হুম মতো ক্যাপাসিটি ওয়ার্ল্ডের কোনো আর্মির নেই, ৭১ সালেও ঠিক আছে। ভাইয়া ইন্ডিয়া কিন্তু ওই ডিসেম্বরের জন্য ওয়েট করেছিল না, দ্যাট ইজ অ্যানাদার লজিক। কারণ হচ্ছে ডিসেম্বরের জন্য ওদের ওয়েট করতে কিন্তু যে কারণে, ছিল যে ওই যে মানে এই লজিকটা ছিল যে বর্ষাকালে আসলে বাংলাদেশে ঢুকে হ্যাঁ, করা এটা খুব করা টাফ সম্ভব হবে না। বাট ওরা উইন্টার পর্যন্ত ওয়েট করছে এই কারণে যে ওরা সৈন্য পাবে কই? রাইট ওদের সৈন্য তো বেশিরভাগই ওই এঙ্গেজ থাকে হচ্ছে লাদাখ চায়নার বা এগেইনস্টে, চায়নার ওই বর্ডারে। সেটাই সো শীতকালে ওই জায়গাটা বরফে সিল হয়ে যায়, হুম হুম তখন তারা সৈন্যদেরকে নামায় নিয়ে আসছিল। হুম এবং এই যুদ্ধ যদি জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে শেষ না হইতো, তাহলে তাহলে আবার ১ বছর আবার লাগতো রাইট ওদের এই, কারণ ওদের নিয়ে যাওয়া লাগতো এখান হুম থেকে হুম ওদের হুম সৈন্য। তো ইনশাল্লাহ মানে আল্লাহ মালিক, এবং আল্লাহ আমাদের দেশের জন্য উম, সেই রহমত এবং বরকত দিক, হুম সো হুম দ্যাট আমাদের দেশ অনন্তকাল আমিন স্বাধীন থাকে। আমিন আমরা কারো স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাই না। আমাদের ভেতরে কখনো মনে করেন যে এক্সপানশনিস্ট কোনো মনোভাব ছিল না। হুম বাট যেইটা আমাদের প্রায়োরিটিতে আসা উচিত এবং আমাদের মনোযোগ দেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের দেশের জনগণের কিন্তু অসম্ভব সম্ভাবনা।
পৃথিবীতে মানুষ কমে যাচ্ছে। রাইট। উন্নত বিশ্ব যেগুলো আছে ওইসব অনেক দেশে মানুষ কমে যাচ্ছে। আমাদের দেশে মানুষ আছে। এই মানুষগুলোকে শুধু স্কিল ডেভেলপ করতে হবে, আর কিছু না। আপনি যে আজকে মধ্যপ্রাচ্যে যান, সবচেয়ে আনস্কিলড মানুষ যায় বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ সরকার করেটা কি? একটা লোককে বাইরে পাঠানোর আগে আপনি ৩ মাস ট্রেনিং দিতে সমস্যা কই? রাইট। ওই ১৬-১৭ বিলিয়ন করে তো অন্যদিকে চলে যায়। ওই টাকার হুম। হিসাবটা যখনই আপনি নিবেন তখন দেখবেন যে অনেক কিছু করা সম্ভব হচ্ছে। এক্স্যাক্টলি, সদিচ্ছা থাকলেই সম্ভব। এক্স্যাক্টলি। সো এটা ভাই এখন যদি একটু বিজনেস পার্সপেক্টিভে আসি, একদম রিসেন্ট যে ইস্যুটা, আপনি একটা রিসেন্ট স্ট্যাটাসও দিয়েছেন এটা দিয়ে, যে আমরা রিসেন্টলি দেখলাম ইউএস তাদের যে ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যাক্স, ওই ইস্যুতে আমাদের বেশ বড় একটা অ্যামাউন্ট ৩০% বা ৩৫% তারা আমাদের ট্যাক্স ইম্পোজ করেছে, মানে ওই যে ট্রেড ডেফিসিটের হুম, উপর ভিত্তি করে। সো এটার প্রেক্ষিতে সরকার ডিসিশন নিয়েছে যে এই ঘাটতি কমানোর জন্য তারা কিছু বোয়িং কিনবে ২৫ টা। ইউএসএ থেকে ২৫টা, এবং $7 বিলিয়ন মনে হয় এটাতে খরচ হবে। সো বোয়িং নিয়ে তো ইটসেলফ একটা খুব বড় কন্ট্রোভার্সি চলছে, বিশেষ হুম, করে ইন্ডিয়ার যে এই এয়ারক্রাফট কলাপস করলো, ওইটা তো বোয়িং এর একটা ফল্ট ছিল। ওই সময় থেকেই এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সো এইরকম একটা প্রেক্ষাপটে এতগুলো বোয়িং কেনা, সো আমরা যদি এই ট্রেড ডেফিসিট কমাতে যদি বোয়িংই কিনি, সো ইউএসএ যেমন বোয়িং বানায়, তারা তো S-400ও বানায় হুম। বা ড্রোনও তো বানায়। সো ওয়াই নট এই জিনিসগুলো আমরা একটু ব্যালেন্স করে যদি এই জিনিসগুলো কেনা যায়, $7 বিলিয়ন তো হিউজ। না, এই ব্যাপারে কি এখানে বলবেন ভাই? কয়েকটা আপনার কোশ্চেনের বেসিক্যালি ৩ টা মেইন পার্ট। একটা হুম, হচ্ছে হুম, যে বাংলাদেশ কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ২৫ টা বোয়িং কিনতে বাধ্য হচ্ছে। হুম, দিস ইজ 1। ২ নাম্বার আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে যে বোয়িং এর অ্যাক্সিডেন্ট এবং দুর্নীতির অনেক ধরনের জি, পাওয়া যাচ্ছে। আর ৩ নাম্বার হচ্ছে যে আমরা কি বোয়িং ছাড়াও আমাদের এয়ার ডিফেন্স ম্যাটেরিয়াল তাদের কাছ থেকে কিনতে পারি কিনা? রাইট। প্রথম কথা হচ্ছে যে এটা তো আসলে এখন অস্বীকার করার উপায় নাই যে আমাদের যে ট্রেড মানে ডেফিসিট এটাও বাস্তবতা। একই সাথে আমাদের যে ট্রেডের একটা ডিপেন্ডেন্সি আছে ইউএস এর উপরে, এটাও তো হুম, অস্বীকার করার উপায় নাই। ট্রু, মানে আমরা যদি আজকে বলি যে না আমরা ইউএস এর সাথে ব্যবসা করব না, তাহলে সর্বাত্মকভাবে লস আমাদের। রাইট। তো এইটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম গড়ে উঠছে এই ডিপেন্ডেন্সি, হুম, যে ইউএস এর মার্কেটটা আমাদের লাগে। সুতরাং এটা এভয়েড করার উপায় নাই। এখন ওরা যেহেতু ট্যারিফ এড করা শুরু করছে, 35% ট্যারিফের একটা থ্রেট দিচ্ছে। হুম, সো দিস ইজ নিউ স্টাইল অফ ওয়ার। হুম। ট্রেড অনেকেই ওয়ার। অনেকেই বলে না যে মানে যুদ্ধের প্রস্তুতি। হুম, তো ওই তখন আমি এটা বলি। একটা হচ্ছে যে আপনার পার্সোনাল লেভেলে প্রস্তুতি নেন। হুম, ২ নাম্বার হচ্ছে যে নেক্সট জেনারেশন যুদ্ধটা কি এটা বোঝার চেষ্টা করেন। এখনকার দিনে যুদ্ধ হয় হচ্ছে সাইবার, এখনকার দিনে যুদ্ধ হয় ট্রেড, এখনকার দিনে যুদ্ধ হয় হচ্ছে বেসিক রিসোর্স নিয়ে, পানি নিয়ে। হুম, ঠিক আছে? সো এই জায়গাটায় এখন আমেরিকা যে প্রেশারটা দিছে, এই প্রেশারে বাধ্য হয়ে বাংলাদেশ বলতেছে ঠিক আছে আমি বোয়িং কিনি। বোয়িং কিনবো। $7 বিলিয়ন মতো লাগবে সাকুল্যে। এটা লম্বা সময়ে মানে আজকে কি চাইলে কালকে ২৫ টা বোয়িং ওরা বোয়িং তো কোম্পানি লম্বা টাইম নেয়। দিতে পারে না। হুম, হুম, ওদের এটা প্রোডাকশনে আসতে হয়, তারপরে আস্তে, আস্তে দিবে। এটা যদি মনে করেন যে আমেরিকান লং হর্ন গরু হইতো, আনতাম আমরা এনে খাওয়ায় দাওয়ায় মোটা হ্যাঁ, তাজা করে হ্যাঁ, বিক্রি করতে পারতাম, তা না। আমাদের এই মুহূর্তে যে কটা বোয়িং আছে ১৬ টা আছে। হুম, এই ১৬ টা বোয়িং দিয়ে আমরা প্রায় ২৫ টা রুটে চালাই, তার ভিতরে ১৭ টা হচ্ছে ইন্টারন্যাশনাল রুট। হুম, আমাদের আর মেক্সিমাম ৩ টা রুট দরকার। একটা নিউ ইয়র্কের দরকার, একটা সম্ভবত এই গুয়াংজোর একটা দরকার, আর একটা কোথায় যেন, এরকম হইলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। কালকে যদি ২৫ টা বোয়িং আমাদেরকে দিয়েও দেয়, তারপরে এই ২৫ টা বোয়িং ওড়ানোর জায়গা নাই আমাদের। রাইট। আমাকে ধোলাইখালে পাঠাবো এই ইয়ে করার জন্য। সুতরাং এই জিনিস পারচেজের জন্য আমরা এখন না পারতে এটা কিনতেছি। হুম, ঠিক আছে? তো এখন দেয়ার কামস ইওর পয়েন্ট, হুম, যে এবার আসি বোয়িং এর হিস্ট্রিতে। এটা আমি খুব একটা ভয় পাই না। এই কারণ হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এভরিডে হচ্ছে। আর আমাদের চেয়ে ওরা অনেক রিগোরাসলি করে। রাইট। আজকে আপনি যে ফল্টের কারণে বোয়িং রিজেক্ট করতে চাচ্ছেন, ২ দিনের ভিতরে ওরা সলভ করে ফেলবে। সো নেক্সট ভার্সন যেটা আসবে সেটাতে মনে করেন যে এই প্রবলেম থাকবে না। আরো ওই প্রবলেমটা থাকবে না। বেটার হয়ে যাবে এটা। বাট যেইটা খুব ইম্পোর্টেন্ট লাস্ট পয়েন্ট আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমি ২৫ টা বোয়িং বিমান যদি $7 বিলিয়ন দিয়ে কিনতেই হয় আমাকে, ওরা তো আমাকে বলে নাই যে ২৫ টাই বোয়িং কেনো। হুম, তাহলে আমার ডেফিসিট কমাও এটা আমার বলছে। ঘাটতিটা কোথায় হুম, আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমার ঘাটতি হচ্ছে প্রতিরক্ষা খাতে। হুম, প্রতিরক্ষা খাতে আমার মেইন দুর্বলতা কি? আমার এয়ার ডিফেন্স খুবই দুর্বল। এক্সাক্টলি। অ্যান্ড এয়ার ডিফেন্সের জন্য আমেরিকান এয়ার ডিফেন্স হচ্ছে পৃথিবীর নাম্বার 1 এয়ার ডিফেন্স। কারণ পৃথিবীর অনেক দেশে গোলা পড়ছে। কিন্তু ২ টা বিশ্বযুদ্ধ গেছে, হুম, আমেরিকার মাটিতে একটা গোলা পড়ে নাই জীবনে। ঠিক আছে? রাইট। এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম তারা টেকনোলজিক্যালি এত স্ট্রং হইছে যে তাদের এয়ার ডিফেন্স রাইট নাও ওয়ার্ল্ড এর নাম্বার 1। হুম,
আপনারা অনেকে হয়তো জানেন যে ইউনাইটেড আরব আমিরাতের এয়ার ডিফেন্স কিন্তু থার্ড পার্টি হিসেবে ইউএসএ দেয়। তাদের নিজস্ব আর্মি ওটা এখনো ডেভেলপ হয়নি। ওরা সরাসরি টাকা আছে যেহেতু বলছে তোমাদের আর্মি পাঠাও, আর্মি দিয়ে আমাদেরকে এয়ার ডিফেন্স দাও। রাইট। তাহলে ওদের কাছ থেকে এয়ার ডিফেন্স জিনিস আমরা নিতে পারি হুম ওই জায়গায়। এখন এটা নিয়ে অনেক জায়গায় বিতর্ক থাকবে যে আচ্ছা এটা নিলে পরে এন্ড ইউজার এগ্রিমেন্ট থাকে একটা। যেমন পাকিস্তান কিন্তু ইয়ের কাছ থেকে ইউএস এর কাছ থেকে এফ সিরিজের বিমান নিছে, কিন্তু তাদেরকে চায়না থেকে শর্ত দেওয়া আছে যে হুম পাকিস্তান এই বিমান যুদ্ধের কোনো পর্যায়ে ইয়ার এগেনস্টে ইউএসএ ইন্ডিয়ার এগেনস্টে ব্যবহার করতে পারবে না। ও ঠিক আছে, কিন্তু এখানে আবার মজার একটা ব্যাপার আছে, হুম সেটা হুম হচ্ছে আপনি আক্রমণের জন্য ব্যবহার করতে পারবেন না, কিন্তু আপনার দেশ আক্রান্ত ডিফেন্সের হলে জন্য পরে পারবেন। ডিফেন্সে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা এগুলো কিন্তু আনা যায়। ওদের ধরেন উন্নত মানের রাডার আছে, উন্নত মানের এই যে এফ সিরিজের বিমান আছে, হুম তারপরে আপনার প্যাট্রিয়ট আছে, থার্ড আছে। আয়রন ডোম আয়রন ডোম ইসরায়েলের, ইসরায়েলি ইসরায়েল আচ্ছা বানায়। হুম সো হুম এটা সরি হয়তো বা ড্রোন থার্ড পার্টি এখন তো হিসেবে আপনি কিনতে ড্রোন পারেন। অনেক তারপর চমৎকার ড্রোন আছে ওদের। সো আমার কথা হচ্ছে যে অনেকে আবার এখানে একটা ভুল বোঝে, সেটা হচ্ছে তাহলে কি পুরা আমাদের আকাশ প্রতিরক্ষা কি ইউএস দিয়ে সাজাবো? না, দরকার নাই। হুম আপনি বেসিক কিছু জিনিস আনেন, বাকিটা আপনি টার্কি থেকে আনেন। আপনার তো অন্য বাজেটও আছে, আপনি তো চায়না থেকে মানে আনেন শুধু এই 7 বিলিয়ন বাজেট নিয়ে তো আপনি বসে নাই। হুম হুম আপনি এই 7 বিলিয়নের ভেতরে 5-6টা বোয়িং কেনেন, আর বাকিটা দিয়ে ওদের কাছ থেকে এই এয়ার ইকুইপমেন্ট গুলো ডিফেন্স নেন ইকুইপমেন্ট গুলো আনেন, চিন্তা ভাবনা করে আনেন। হুম আপনার অ্যাপাচি হেলিকপ্টার না লাগলে আনেন না। আপনার যদি মনে করেন যে শোল্ডার বর্ন ওই যে মিসাইল মিসাইলগুলো আছে, যেটা মনে করেন যে বিমানের পিছনে লক করে দিলে পরে বিমানটা হুম হিট করতে পারে, ওইটাকে নেন। ওটা তো হুম কিন্তু না করে নাই। এর ভেতরে আবার অনেকে দেখলাম যে ডিবেট করতেছে ইন্ডিয়া দিবে কি দিবে না। আরে ভাই, ইন্ডিয়া দিবে কি দিবে না এই ডিবেটে থাকতে 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 তো শেষ। শেষ হয়ে গেলাম আমরা তো এর ভেতরে যদি ইন্ডিয়া এইটাও নিশ্চিত করে যে 7 বিলিয়নের থেকে একটা বুলেটও কেনা যাবে না ইউএস এর কাছ থেকে, হুম তাহলে অসুবিধা নাই। তাহলে তো আর অসুবিধা নাই, যেটা যদি হয়। বাট কথায় আছে যে একবার না পারিলে দেখা শতবার। ওভারঅল গ্লোবাল যে সিকিউরিটি সিচুয়েশন, এটা প্রতিদিন চেঞ্জ হয়। হুম গতকাল পর্যন্ত ইন্ডিয়া যা বলতো বাংলাদেশের ব্যাপারে হোয়াইট হাউস সেটাই বুঝতো, মেনে নিত। রাইট এখন তো হোয়াইট হাউসে বাংলাদেশের জন্য সেপারেট চেয়ার টেবিল লাগানো হয়েছে। হুম সুতরাং থিংস আর চেঞ্জিং, ওভারঅল ডিনামিক্সে চেঞ্জ হচ্ছে। অনেকে বলছে না আমেরিকান জিনিস নিলে পরে চায়নার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। যে আমেরিকান কেএফসি সবচেয়ে বেশি খায় চায় না। পাকিস্তান ব্যালেন্স করতেছে না দুইটাই দ্যাট ইজ দ্য ওয়ার্ড, ব্যালেন্সিং। আপনি হ্যাঁ এখন সারাক্ষণ যদি ধান্দায় থাকেন যে হ্যাঁ আমেরিকান লকহিড মার্টিন কোম্পানির প্রোডাক্ট আসলে তো আমি খাইতে পারবো না 10%, হুম চায়না থেকে আসলে পরে আমি ধুমায় খাইতে পারবো 30% খেতে পারবো। হুম ওইটা যদি আপনার ধান্দায় থাকে তাহলে আপনি কখনোই কিছু এই ব্যালেন্সিং অ্যাক্টের ভিতরে যেতে পারবেন না। আবার অনেকে ভাবছিল যে আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে টিম আছে, এই টিম কি চমৎকার ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারে। হুম হুম তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো ওই জায়গায় 35% খাওয়াই দিল আমাদেরকে। হুম তার মানে সবকিছুর একটা লিমিট আছে। রাইট ওনাদেরও বুঝতে হবে পৃথিবীর সকল সমস্যা এনজিও দিয়ে সমাধান হয় না। তো রাইট দেয়ার আর ফিউ প্রবলেমস যেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্পেশালিস্ট লোক এক্সপার্টিস লাগে লাগে। এক্স্যাক্টলি তো ইনশাল্লাহ ওভাবেই এই জিনিসটা সলভ হবে। সো ভাইয়া আমরা একদম শেষ পর্যায়ে আমরা খুবই অস্থির একটা বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমাদের ইনক্লুডিং বাংলাদেশ তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা একটা শান্তির সুবাতাস দেখছি যে একটা বড় অস্থিরতা থেকে আমরা একটু মোটামুটি সেটেল ডাউনের দিকে যাচ্ছি বাট বৈশ্বিক পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্ত আমরা রিসেন্ট খুবই বড় বড় 4টা কনফ্লিক্ট দেখলাম এবং অনগোয়িং রাশিয়া ইউক্রেন ইরান ইসরায়েল ভারত পাকিস্তান আর গাজা ইসরায়েল তো চলছেই কন্টিনিউয়াসলি সো এইরকম প্রেক্ষাপটে সবার মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে যে হয়তো বিশ্বযুদ্ধ আবার রিসেন্ট তো একদম ওই যে ভিয়েতনাম আর কম্বোডিয়া একটা টুকটাক থাইল্যান্ড, হয়ে গেল কম্বোডিয়ান হ্যাঁ থাইল্যান্ড। কম্বোডিয়ান থাইল্যান্ড সরি সো এরকম কিন্তু লেগেই যাচ্ছে আবার রাশিয়া ওইদিকে হচ্ছে ওদের নৌবহর মানে সব ডিপ্লয় করে ফেলছে যা ইয়ে সমুদ্রে এইরকম একটা পরিস্থিতিতে ধরেন এটা তো আমরা কি সামনে বিশ্বযুদ্ধের দিকে আগাচ্ছি কিনা বা আমাদের ধরেন ব্যবসায়ীরা আমরা কিভাবে প্রিপারেশন নিব এই পরিবর্তিত বা উত্তপ্ত পরিস্থিতিতে এই ব্যাপারে যদি একটু সাজেস্ট করেন আর কি করে আমরা আমি ইনশাল্লাহ শেষ করে দিব হয়তো এই ব্যাপারে মানে maybe I'm not the right man to suggest on that হুম হুম properly, but মিলিটারি অ্যাসপেক্ট থেকে যদি বলেন আমি যদি মানে জিনিসটা কথাটা একটু গুছায় যদি বলি, নাম্বার 1 হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ অলরেডি গোয়িং অন। অনেকে এটা বুঝেও না বোঝার চেষ্টা করতেছে। হুম মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু অলরেডি চলছে একটা, খুব নীরবে।
কোনটা? এখন মনে করেন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লেন্স দিয়ে যদি আপনি থার্ড ওয়ার্ল্ড ওয়ারকে খুঁজেন তাহলে আপনি পাবেন না। এখন আর ওভাবে দল বেঁধে এসে এভাবে হয় না। হুম, হুম, এই ইউক্রেন দিনের পর দিন যুদ্ধ করতেছে রাশিয়ার এগেইনস্টে। রাশিয়া ইজ এ হুম, সুপার পাওয়ার। প্যালেস্টাইনে ইসরায়েল যেটা করতেছে আমেরিকার সহায়তা নিয়ে, আমেরিকা ইজ এ সুপার পাওয়ার। রাইট। সুপার পাওয়ারও ইনভলভড হয়ে যে যুদ্ধগুলো করতেছে, এর ভেতরে ট্যারিফ, তারপরে হচ্ছে ট্রেড ওয়ার, সাইবার স্পেকট্রামে যুদ্ধ চলতেছে। হুম। জায়গায় জায়গায় বিচ্ছিন্ন যুদ্ধ, ওই যে আপনি যতগুলো বললেন, ভারত পাকিস্তান, ওদিকে থাইল্যান্ড, ইভেন স্পেসেও একটা কম্বোডিয়া, চলতেছে, স্পেসেও ঝামেলা। চলতেছে। সো দেয়ার আর লট অফ অলরেডি হ্যাপেনিং হুম, এই জায়গায়। তো এই জন্য আমি যেটা বলবো যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আমার কাছে মনে হয় যেটা সাইলেন্টলি অলরেডি চলছে। ঠিক আছে? এবং একটা ওয়ার্ল্ড ওয়ারকে আমরা কখন ওয়ার্ল্ড ওয়ার বলি? যখন ২ টা পক্ষ দাঁড়ায় যায় এবং হুম, বিশ্বব্যাপী হয়। এখনো তো পক্ষ দাঁড়ায় গেছে, বিশ্বব্যাপী হচ্ছে। এই কোয়াড হচ্ছে, বিমস্টেক হচ্ছে, ওদিকে মনে করেন যে ব্রিক্স হচ্ছে। ঠিক আছে? এদিকে ন্যাটো আছে। সো ছোট, ছোট কলোনি, মানে ছোট, ছোট গ্রুপ এবং ক্যাম্প কিন্তু আছে অলরেডি। ইজ নাম্বার 1। সো যুদ্ধ তার মানে আমি ধরে নিচ্ছি যে যুদ্ধ চলছেই। এবং হুম। আমরাও কালকে একটা যুদ্ধে পড়ে যেতে পারি। হু ক্যান সে? হইতেই পারে। সো we should be always ready, military ready. That is my point number 1. পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আপনি বলছেন বিজনেস ম্যানদের তাহলে প্রিপারেশন কি হওয়া দরকার? আলহামদুলিল্লাহ, ইউ আর ইন এ গুড বিজনেস। মনে করেন যে আলহামদুলিল্লাহ। বেসিক নিডস এর যত বিজনেস আছে, হুম, খাবারের বিজনেস, মানে কাপড়ের বিজনেস, হুম, ওষুধের বিজনেস, এগুলা যেকোনো পরিস্থিতিতে চলে। আচ্ছা। সো ইউ আর সেফ। না, ঠিক মানে আছে? তাহলে কি অন্যরাও এদিকে শিফট করার নো, চিন্তা ভাবনা আমি করবে? সেটা বলতেছি না। আচ্ছা, আমি যেটা বলব যে মানে সবাই তো মানে ফুড বিজনেসে ইনভলভ হবেও না। এক্সাক্টলি। হওয়ার দরকারও নাই। হুম, বাট যেটা দরকার সেটা হচ্ছে যে সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অ্যান্টিসিপেট করে আমাদের বিজনেসম্যানদেরকে যেটা করতে হবে, আমি ফিল করি নাম্বার 1, সিঙ্গুলার ডিপেন্ডেন্সি কমাইতে হবে। আপনি ইম্পোর্ট করলে শুধু ইন্ডিয়া থেকেই আনবেন হুম, অথবা এক্সপোর্ট করলে শুধু আমেরিকার কাছেই করবেন। এই যে মানে ডাইভার্সিফিকেশন এর, ট্রেড ডাইভার্সিফিকেশন এর যে লিমিটেশন, এর থেকে বেরোয় আসতে হবে। আপনাকে নতুন, নতুন বাজার খুঁজতে হবে। দিস ইজ নাম্বার 1। হুম। নাম্বার 2 হচ্ছে খুব লম্বা সাপ্লাই চেইন এর উপরে ডিপেন্ডেন্সি কমাইতে হবে। যেমন? মনে করেন যে আপনার যেই ব্যবসা মনে করেন যে আমেরিকার সাথে আছে এবং এটা যত লম্বা চ্যানেল হয়ে যায় আমেরিকায়, এটা কোনো কারণে যুদ্ধের কারণে যদি ডিসরাপ্টেড হয়ে যায় তাহলে তো ও, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাকে অল্টারনেটিভ যে শর্টার অথবা মিড রেঞ্জ সাপ্লাই চেইন মার্কেট যেগুলো আছে ওগুলাতে এক্সপ্লোর করতে হবে। মেবি ইউ ক্যান ট্রাই অস্ট্রেলিয়া, মেবি ইউ ক্যান ট্রাই এই পাশে চায়না সিঙ্গাপুর, আছে, চায়না, সিঙ্গাপুর, এই ইন্দোনেশিয়া। জায়গাগুলোতে। নেক্সট যেটা করা দরকার সেটা হচ্ছে যে আপনার এই যে বিজনেস সাপ্লাই চেইন আছে, এই সাপ্লাই চেইনের যতটুকুর উপরে আপনার দখল বেশি থাকবে, তত বেশি আপনি কনফিডেন্ট থাকতে পারবেন। সুতরাং মানে মেবি ইফ ইউ আর এ ট্রেডার, হুম, তাহলে আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে হঠাৎ করে। বাট ধরেন আপনি যদি লোকাল ম্যানুফ্যাকচারিং এর দিকে আস্তে, আস্তে ঝোঁকেন, তাহলে কিন্তু আপনার লোকাল প্রোডাকশনের সঙ্গে আপনি সংশ্লিষ্ট হতে শুরু করলেন। সো লোকাল সাপ্লাই চেইন যেগুলো মানে আছে, ইকোসিস্টেমটা ডেভেলপ করতে হবে। ইকোসিস্টেমটা ডেভেলপমেন্ট করতে হবে। এই অর্থে আমি বলছি যে ধরেন কালকে যুদ্ধ লাগলে পরে আপনাকে তো কেউ ড্রোন দিবে না। বাট হুম, যুদ্ধতে ড্রোন লাগবে। রাইট। তাহলে why you are not still planning for your indigenous drone? এই ড্রোন শিল্পটাকে তো আপনি এখানে আস্তে, আস্তে শুরু করতে পারেন এখন। রাইট। সো আমাদেরকে মানে বিজনেসম্যান যারা আছে তাদেরকে এখন আস্তে, আস্তে ওই বিজনেস রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে এবং তাদের বিজনেসের যে ইনভেস্টমেন্ট এবং বিজনেসের যে প্রফিট এবং অন্য যে ব্যাপারগুলো আছে, এগুলাকে কিভাবে সিকিউর করা যায়, সেটার জন্য এখন থেকে আস্তে, আস্তে প্ল্যান করতে হবে। আল্লাহ ভরসায় ছেড়ে না দিয়ে মনে করেন যে একটু প্ল্যান ওয়েতে বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট খুব চমৎকারভাবেই এটা করা সম্ভব হয়। সো আপনি কোথায় ইনভেস্ট করবেন তার আগে আপনি অ্যাসেসমেন্ট করেন ঠিক মতে। ইনভেস্ট করলে পরে ইনভেস্টমেন্ট সিকিউর রাখার জন্য আপনি কতগুলো প্যারামিটার সেট করছেন। এলসি একটা ইনভেস্টমেন্ট সিকিউরিটি প্যারামিটার। হুম, তো এরকম অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো সম্পর্কে জানা দরকার। ঠিক আছে? আর অনেকে বলে যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট ফিজিবিলিটি লিমিটেড, খুব হুম। বেশি নাই। বাট আমরা যদি ওই হাবটা হইতে পারি যে কাঁচামাল এনে আমরা তৈরি প্রসেস করে করে আবার তারপরে দেওয়া। দিতে পারি, দেন দ্যাট ক্যান বি এ গুড বিজনেস ওভার হিয়ার। হুম, আর আস্তে, আস্তে ফিউচার বিজনেসগুলা অনেক বেশি ক্লাইমেট ডিপেন্ডেন্ট। তারপরে যেমন ধরেন সোলার বিজনেস, তারপরে হচ্ছে এনার্জির বিজনেস যেগুলো আছে, রিনিউয়েবল যে এনার্জি রিনিউয়েবল গুলা। এনার্জি বিজনেস, এই বিজনেসগুলোতে অনেক বেশি এখন আমাদের ঝাঁপায় পড়া উচিত। আমরা আমাদের সব লোড দিয়ে দিছি আরএমজির উপরে। এক্সাক্টলি। আরএমজির উপর থেকে লোডটা কমাইতে হবে। কমায় ইট ক্যান বি, যদি সম্ভব হয় আরকি, যে
সেমিকন্ডাক্টরে যদি শিফট করা যায়, আমাদের আশেপাশেই আছে, ব্যাটারি শিল্প আছে। ঠিক আছে? ব্যাটারিটা ওকে, আপনি বিওআইডির সাথে অথবা এরকম যারা হুম, হুম। সেফ ব্যাটারি প্রোডিউসার্স আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে ইউ ক্যান অলসো ট্রাই দ্যাট। কারণ ইভির যে ইয়াটা এটা তো ফুল ব্যাটারি বেসড, এক্স্যাক্টলি। মানে ইভির যে সামনে সো দিনটা আমার কাছে আসতেছে। মনে হয় এই ধরনের যে বিজনেসগুলো আছে, ওই হুম, হুম। বিজনেসগুলোর দিকে আস্তে আস্তে আমাদের ঝোঁক বাড়ানো উচিত। রাইট। আর ফাইনালি আমি যেটা বলবো, ম্যানপাওয়ার বিজনেস ইজ অলসো এ বিজনেস। হুম। সো উই শুড ট্রাই টু এক্সপোর্ট স্কিল আপ। অ্যাজ মাচ অ্যাজ পিপল, মানুষ যত পারেন মানুষ আপনি, পাঠায় দাও। নার্স হিসেবে হোক হুম, বা স্কিল লেবার হিসেবে হোক, আপনি যত বেশি আসতে, কারণ আমাদের দেশে না আর জায়গা নাই, আপনি আর কই রাখবেন এই 20 কোটি এক্সাক্টলি। মানুষ। সো আপনার এই মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে, প্রিপেয়ার করতে হবে, পাঠাইতে হবে। হুম, যখন আপনি রেমিটেন্স ফ্লো বাড়ায় ফেলতে পারবেন, তখন তো আপনার মনে করেন যে অর্থনীতি স্ট্রঙ্গার থাকে। রাইট। সো আমার ছোট অভিজ্ঞতা এবং স্বল্প মাশাআল্লাহ। বিবেচনা এবং বুদ্ধিতে আমি এইটুকুই ফিল করি। মাশাআল্লাহ। অনেক সুন্দর ভাইয়া বলেছেন। মানে আসলে আমরা অনেক লম্বা করার ইচ্ছা জাগতেছে। বাট আমাদের আসলে টাইম লিমিটেশনস আছে কিছু। Of course, of course. সো ইনশাআল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে আবার কোনো একদিন আপনার সাথে কোনো এক ইনশাআল্লাহ। পরিস্থিতিতে, এবং আপনি যে পরিকল্পনা নিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে যে ভালো উদ্দেশ্যে রাজনীতিতে নেমেছেন, আল্লাহ ইনশাআল্লাহ। আপনার এই আশা পূরণ করুক। কারণ আপনার এই আশা পূরণ হলে আমরা দেশবাসীরা আসলে উপকৃত হব, এবং আপনার মতো লোকজন আসলে এই জায়গাগুলোতে আসুক আরো বেশি বেশি করে। তাহলে আমাদের যেই বাংলাদেশটার আমরা স্বপ্ন দেখছি, যেই বাংলাদেশটার জন্য আমরা আসলে এই মানে খালি হাতে একদম বন্দুকের ব্যারেলের সামনে আমরা বুক চিতায় দাঁড়াইছিলাম, সো হয়তো সেই বাংলাদেশটা ইনশাল্লাহ দেখতে পারবো। ইনশাআল্লাহ। এই আশাবাদ নিয়ে আমরা আজকের এপিসোড শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পার্টির স্লোগানে যেটা বলি, ইনসাফ জিন্দাবাদ। হুম, আশা করি যে সমাজের প্রতিটা স্তরে এবং রাষ্ট্রে ইনসাফটা কায়েম হবে। তাইলে ইনশাআল্লাহ আ সব পাবো আমরা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সবাই আসসালাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।